বিভিন্ন রোমাঞ্চকর গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। নমস্কার, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আমি আরজু আছি আপনার সাথে। আজ আবারও একটি গল্প নিয়ে আমরা হাজির আপনার সামনে। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনার সাথে শেয়ার করি। ইউটিউব বলছে আমাদের 70% ভিউয়ার্স যারা আমাদের গল্পগুলি শোনেন তারা আমাদের সাবস্ক্রাইব না করেই চলে যান। এমনটা করবেন না প্লিজ। আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেকটা মূল্যবান। তাই প্লিজ এই গল্পটি যদি আপনার ভালো লাগে, আমাদের কাজ যদি আপনার ভালো লাগে, তাহলে আমাদের সাবস্ক্রাইব করে তারপরেই যাবেন। আপনি যদি চান তাহলে আমাদের একজন মেম্বার হতে পারেন। কিভাবে হবেন? ওই যে সাবস্ক্রাইব বাটনের পাশে একটা জয়েন বাটন দেখতে পাচ্ছেন, ওই জয়েন বাটনে ক্লিক করলে মাত্র 29 টাকার বিনিময়ে আপনি পেয়ে যেতে পারেন আমাদের বেশ কিছু কন্টেন্টের আর্লি অ্যাক্সেস এবং বেশ কিছু কন্টেন্ট যেগুলো আমরা শুধুমাত্র আমাদের মেম্বারদের জন্যই তৈরি করি। আজ আপনি শুনবেন উদ্দীপ্ত চৌধুরীর কাহিনী টানেল নাম্বার 33। গল্প পাঠে সায়ন্তন, গল্পের সূত্রধার আমি আর্য। শুনতে থাকুন আমাদের আজকের গল্প টানেল নাম্বার 33। সাল 1903, স্থান সিমলা। পাহাড়ি সরু রেলপথ দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে ট্রেনটি। ইঞ্জিনের কালো ধোঁয়া মিশে যাচ্ছে বাতাসে। ট্রেনের ভেতরে তখন উজ্জ্বল আলোর রোশনাই। সালটা 1903। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে তখন অ্যাংলো আর গোর্খাদের মধ্যে রক্তক্ষয়ী সংগ্রামের পর ব্রিটিশ সরকার সিমলাকে গ্রীষ্মকালীন রাজধানী বলে ঘোষণা করে এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে। 9 ডিসেম্বর বারুগ নামের ছোট্ট এই পাহাড়ি রেল স্টেশন থেকে প্রথম এই পাহাড়ি টয় ট্রেনটি যখন যাত্রা করেছিল টানেল নাম্বার 33-এর দিকে, তখন কেউ ভাবেও নি যে তাদের সাথে ঠিক কী ঘটতে চলেছে। ট্রেনের ভেতরে ডাইনিং টেবিলটাতে খাবার পরিবেশন করা হচ্ছে। বিদেশি ওয়াইনের গ্লাসের টুংটাং শব্দ কানে ভেসে আসছে। হাতে ধরে থাকা বইটি বিরক্তি সহকারে বন্ধ করে পাশে রাখলেন মিসেস হ্যামবার্গ। পাশে বসে থাকা এক ইংরেজ সহকারীকে উদ্দেশ্য করে বললেন, আর কতক্ষণ এসব সহ্য করতে হবে জন? চারিদিকে এত নয়েজ যে শান্তিতে বইটা পড়তেও পারছি না। জন নামের বছর 20-র ইংরেজ যুবকটি একবার চারিদিকে চোখ ঘুরিয়ে দেখল। প্রতিটা সিটে যাত্রীদের দল নিজেদের মধ্যে গল্পে মশগুল। ট্রেনের কামরায় একজন গ্রামোফোন হাতে বাজিয়ে চলেছে এক অজানা সুর। বেশ ভালো লাগছে শুনতে। একজন সুন্দরী ইংরেজ তরুণী গ্রামোফোনের মিউজিকের তালে তালে গান গেয়ে চলেছে। This is the paradise we will live after. There's no one else in mind to say goodbye. The snow queen is not it, Mrs. Hamburg. শিমলার পাহাড়ের দিকে তাকিয়ে দেখুন, সত্যিই কি অপূর্ব সেই দৃশ্য। মনে হচ্ছে যেন বরফের চাদরে ঢাকা এক মুকুটহীন রানী, দ্য কুইন উইদাউট ক্রাউন। ওহ জন, কাম অন। আমি জানি তুমি লিটারেচার নিয়ে পড়তে ভালোবাসো, আমিও পড়ি। তবে সব জায়গায় এমন কাব্য করা আমার মোটেই কিন্তু পছন্দ নয়। মিসেস হ্যামবার্গ, কাব্য তো আমাদের ইংরেজদের রক্তে মিশে রয়েছে। আফটার অল আমরা সকলেই যে শেক্সপিয়ারের ভক্ত। আপনিও তো দেখলাম ম্যাকবেথ পড়ছিলেন। হ্যাঁ, সে পড়েছিলাম, কিন্তু তাতে কি? এরা পড়তে দিলে তবে তো পড়বো। কানের সামনে গান গাইছে, সকলে মদ খেয়ে হল্লা করছে। এই অবস্থায় কি করে পড়ি বলুন তো? ঠিক সেই মুহূর্তে একজন সোনালি চুলের সুবেশী তরুণী নাচের তালে তালে ওয়াইনের গ্লাস হাতে সরু কোমরটা দোলাতে দোলাতে এগিয়ে এলো জনের দিকে। Hey John, let's have some wine. তুমি তো দেখছি শুকনো মুখে বসে রয়েছো। আজ এই রেলপথের প্রথম উদ্বোধন, তাও আবার এমন
একটা টানেলের মধ্যে দিয়ে, যেই জায়গাটাকে ঘিরে রয়েছে অনেক রকম গুজব। তুমি কি এক্সাইটেড নও জন? রোজি, কিংবদন্তি নাকি অভিশাপ তা জানা নেই, তবে আমি বিশ্বাস করি এখানে নিশ্চয়ই কিছু একটা ঘটেছিল, যার ফলে টানেল নাম্বার 33 এর খনন কাজের সময় বহু শ্রমিক নানা রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি অনুভব করে, এমনকি অনেকে মারাও যায়। কেউ কেউ তো এটাও বলেছে যে তারা নাকি এখানে বাচ্চা কোলে নিয়ে একজন মহিলাকে দেখতে পেয়েছিলেন, যিনি সকলের কাছে সাহায্যের জন্য প্রার্থনা করছিলেন। লিভ ইট, প্রার্থনা না চাই, বলো হন্ট করছিল সকলকে জন। তাছাড়া আমি তো এও শুনেছি যে ওই 12 মানে যে ছোট্ট মাউন্টেন ভিলেজের ছোট্ট স্টেশন থেকে আমরা উঠেছিলাম, সেটি এই টানেল নির্মাণের দায়িত্বে যে ইঞ্জিনিয়ার ছিলেন তার নামে এই গ্রামটির নামকরণ করা হয়েছিল। বাট হি ইজ নো মোর। হ্যাঁ, বিষয়টি খুবই দুর্ভাগ্যজনক রোজি। বারক এই টানেলটি তার দক্ষ প্রযুক্তিবিদ্যা আর পারদর্শিতায় খুব অল্প সময়ের মধ্যে শেষ করেছিল, বা বলা ভালো করছিল। বারকের সাথে ইংল্যান্ডে থাকাকালীন একবারই গলফ ক্লাবে দেখা হয়েছিল। বেশ ভালো খেলতেন উনি, তবে ভারতে আসার পর প্রশাসনিক কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে আর দেখা করে উঠতে পারিনি তার সাথে। আমি ওই টানেল নিয়ে বহু ঘটনা শুনেছি যে এখানকার কাজের সময় নাকি অনেকে কিছু একটা দেখে ভয় পাথরে মাথা ঠুকতে ঠুকতে আত্মহত্যা করেছে। সকলে অবশ্য ইন্ডিয়ান নেগার। কেউ কেউ তো এও বলেছে যে ওই বাচ্চা কোলে সেই মহিলা নাকি একজন উইচ বা ডাইনি, যে প্রথমে সাহায্য চায়, আর যেই সাহায্য করতে আসে তাকে ভুলিয়ে ভালিয়ে সুড়ঙ্গের গভীরে নিয়ে গিয়ে রক্ত শুষে ছিবড়ে করে রেখে দিয়ে যায়। আর যারা তার কথা অমান্য করে তাদের ব্রেইনকে কন্ট্রোল করে সুইসাইড করতে বাধ্য করে। বরং নিজে কয়েকজনকে নিয়ে সুড়ঙ্গের গভীরে ঢুকেছিলেন। সকলে মারা গেলেও একমাত্র তিনি জীবিত ফিরে এসেছিলেন। তিনি হায়ার অথরিটিকে তার অভিজ্ঞতার কথা, শ্রমিকদের আত্মহত্যা, হত্যা, সেই উইচ হান্টারদের মৃত্যু এবং সর্বোপরি লেবাররা যে কাজ করতে চাইছে না সেটাও জানান, যদিও তখন প্রায় বেশিরভাগ কাজই হয়ে গেছিল। ঘটনাটা খুবই দুর্ভাগ্যজনক রোজি। আমি এও শুনেছিলাম যে বারককে অথরিটি এমন এক কাল্পনিক গালগল্পের জন্য তিরস্কার করে 10,000 ইন্ডিয়ান কারেন্সি চার্জ করে তাকে তার পদ থেকে রিজাইন করতে বলে। লজ্জায়, ঘৃণায়, অপমানে তিনি শুনেছি ওই টানেলের ভেতরে আত্মহত্যা করেছিলেন। তার লাশটা রেল লাইনে পড়েছিল। তার একটি পোষা কুকুর ছিল, সেটি মালিকের মৃতদেহ সামনে বসে বহুক্ষণ ধরে কেঁদেছিল, কিন্তু কেউ আসেনি তাকে দেখতে। একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে নিজের কপালের ঠিক মাঝে গুলি চালান বারক। শ্রমিকরা তো আগেই চলে গেছিল, তার খোঁজও কেউ নিতে আসেনি। বেশ কিছুক্ষণ ধরে তার লাশ সেখানেই পড়েছিল। শুনেছি কুকুরটাও দীর্ঘদিন ধরে অনাহারে অভুক্ত থেকে সেও মারা গেছিল। বেশ কিছু মাস পরে অথরিটি অফ ব্রিটিশ রেলওয়ে থেকে যখন অন্য আরেকজন ইঞ্জিনিয়ারকে পাঠানো হয়, সে ওই দুজনের লাশ উদ্ধার করে। টানেল তো নির্মাণ হলো, কাজও শেষ হলো। যদিও বারক প্রায় 95% কাজ করে গিয়েছিলেন, হয়তো বাকিটাও করতেন যদি না। কথাগুলো বলতে বলতে ট্রেনটি মৃদুমন্দর ছন্দে ধীরে ধীরে প্রবেশ করল অন্ধকার সুড়ঙ্গের মধ্যে। সুড়ঙ্গের মাথায় একটা সাইনবোর্ড টাঙানো রয়েছে, যেখানে লেখা রয়েছে টানেল নাম্বার 33। টেবিল জুড়ে তাস খেলা শুরু হয়েছে। টেবিল চাপড়ে এক্কা বিবি গোলামের এক একটি তাস আছড়ে পড়ছে। গানটা অবশ্য এতক্ষণে থেমেছে। ট্যাক ঘড়িতে সময় প্রায় রাত 8টা। বিকট শব্দ করে দীর্ঘ টানেলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে ট্রেনটি। জনের বাঁদিকের সারির একটি সিট খালি হতেই ওয়াইনের গ্লাস হাতে ধপ করে বসে পড়ল মিস রোজি। জনের পাশে বছর 40-এর মিসেস হ্যামবার্গ এবার জনকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা, তুমি কি নিজে এসব ফলস নিউজ বিশ্বাস করো? ফক্স না ফেয়ারি টেল জানি না মিসেস হ্যামবার্গ। আমি শুধু এটাই জানি যে বারক এমনই এক চক্রান্তের শিকার। কেউ বলে শেষের দিকে সে পাগল হয়ে গেছিল,
কেউ বলে একা থাকতে থাকতে সে অতিরিক্ত মাত্রায় কল্পনাপ্রবণ হয়ে উঠেছিল। সে মূর্খ ভারতীয় শ্রমিকদের কথা বিশ্বাস করতে শুরু করেছিল। ওই রাতে যখন সে টানেলের মধ্যে হান্টারদের নিয়ে সেই বাচ্চা কোলে মহিলাটির সন্ধানে গিয়েছিল, তারপর ঠিক কি কি ঘটেছিল সেসব আমি তারই এক সহকর্মীর মুখ থেকে পরে শুনেছিলাম। কে মিস্টার রিচার্ড উইলসন, অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ার, যাকে মাঝপথে গভর্নমেন্ট অন্য এক টানেলের তত্ত্বাবধানে পাঠিয়েছিলেন? হ্যাঁ মিসেস হ্যামবার্গ, রিচার্ড উইলসন। মুখের কথাটা শেষ না হতেই হঠাৎ ক্যাঁচ ক্যাঁচ শব্দ তুলে অন্ধকার টানেলের মধ্যে ট্রেনটা হঠাৎ করেই দাঁড়িয়ে গেল। উঠে দাঁড়ালো সকলের চোখে মুখে বেশ চিন্তার ভাব লক্ষ্য করা গেল। ট্রেনের শেষ সারির একটি কামরা থেকে আজকের এই জার্নির হোস্ট জুনিয়র ইঞ্জিনিয়ার রিচার্ড পায়ের জুতোর মচমচ শব্দ তুলে সামনের দিকে এগিয়ে এলেন। এতক্ষণ তিনি পেছনের সারিতে ডাইনিং টেবিলে বসে সুস্বাদু চিকেন স্যান্ডউইচ বেশ আয়েশ করে খেয়ে চলেছিলেন। সাথে অবশ্য বিদেশি মদও ছিল। তিনি এগিয়ে এসে সকলকে উদ্দেশ্য করে বললেন, টু অল মাই অনারেবল গেস্ট, উই আর ভেরি সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স কজড। আমরা সকলেই জানি এই টানেল দিয়ে সিমলা থেকে কালকার পথে এই আমাদের প্রথম ট্রেন জার্নি। অনেক ঝড়ঝাপটার পর অবশেষে আমরা সফল হয়েছি এবং তার কারণে আজ এই ট্রেনের সকল বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিদের জন্য নানান প্রোগ্রামের ব্যবস্থা করেছি। আপনারা নিশ্চয়ই জানেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই সিমলাকে সামার ক্যাপিটাল বলে ঘোষণা করেছেন। তার জন্য আমরা আপ্লুত। আমি ইঞ্জিন ঘরে যাচ্ছি, ড্রাইভারের সাথে কথা বলে জানতে হবে যে ট্রেনটা কতক্ষণে চালু হবে। তবে হ্যাঁ, আপনারা যারা ব্রাম স্ট্রোকারের ফ্যান, বিশেষ করে তার অনবদ্য সৃষ্টি কাউন্ট ড্র্যাকুলার, তাদের বলি এই সুড়ঙ্গ নিয়েও এমন অনেক গুজব উল্লেখ রয়েছে। যেমন ধরুন, শ্রমিকদের ছিবড়ে হয়ে যাওয়া রক্তশূন্য মৃতদেহ, কিংবা কোনো উন্মাদগ্রস্ত শ্রমিক যে পাথরে মাথা ঠুকে মারা গিয়েছে। এই সব গল্প সত্যি এই টানেলকে আরও ভয়ঙ্কর করে তোলে। আপনারা যারা ঘোস্ট স্টোরিজ পছন্দ করেন তারা এই নির্জনতাকে উপভোগ করুন, তবে খোলা মনে, কারণ আমরা শিক্ষিত। আমাদের মনে ওই অশিক্ষিত ভারতীয়দের মতো কুসংস্কার মোটেই মানায় না। চারদিক থেকে হাততালির ঝড় উঠল যেন। বাইরে তখন নিশ্ছিদ্র অন্ধকার। কালো কয়লা থেকে ধোঁয়া উঠে মিলিয়ে যাচ্ছে টানেলের গায়ে। ট্রেন থেকে লাফ দিয়ে নিচে নামলেন রিচার্ড। হাতে টর্চটাতে ঠক ঠক করে দুবার আঘাত করে সেটা জ্বাললেন তিনি। জানলা দিয়ে মুখ বাড়িয়ে জন বলল, রিচার্ড, আমিও সাথে কি যেতে পারি, যদি তোমার কোনো সমস্যা না হয়? ও না, একেবারেই না, তুমি আসতে পারো আমার সাথে। জায়গা ছেড়ে উঠে গিয়ে মিসেস হ্যামবার্গকে উদ্দেশ্য করে বলল, আমি গিয়ে একটু বিষয়টা দেখে আসি, আপনি রিল্যাক্স করুন। চাইলে বইও পড়তে পারেন। এখন আপাতত কিছুক্ষণ আপনাকে কোনো চেঁচামেচি বিরক্ত করবে না। থ্যাংক ইউ ইয়াং ম্যান, কিন্তু সাবধান, টানেলের মধ্যে আবার হারিয়ে যেও না যেন। মুচকি হেসে মিসেস হ্যামবার্গের কৌতুকটা গায়ে মেখে ট্রেন থেকে নিচে নেমে কাঁকর বিছানো রেল লাইনে নেমে দাঁড়ালো সে। ট্রেনের ভেতরে সকলের মধ্যে একটা চাপা গুঞ্জন শোনা যাচ্ছে। তারা নিজেদের মধ্যে ফিসফিসিয়ে কি যেন আলোচনা করে যাচ্ছে, সম্ভবত এই টানেলের ভয়াবহতা এবং লোককথার ব্যাপারে। জন এগিয়ে আসতেই দুজনে ধীরে ধীরে এগিয়ে চলল ইঞ্জিন ঘরের দিকে। খানিকটা পথ এগিয়ে যেতেই তারা হঠাৎ দেখতে পেল, বলা ভালো তাদের এমন অনুভূতি হলো কেউ যেন এই মাত্র ইঞ্জিন ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। একটা দীর্ঘ কালো ছায়া, বাতাসে ভেসে আসছে ভিনিগারের গন্ধ। গায়ের কালো ওভারকোটটা ভালো করে টেনে রিচার্ড জনকে বলল, এই জন, কিছু একটা এইমাত্র ওই ইঞ্জিনের ঘর থেকে নিচে যেন লাফ দিয়ে নামলো মনে হলো না? হ্যাঁ, ড্রাইভার হবে হয়তো, কিংবা সহকারী, এছাড়া আর কেই বা হতে পারে। হ্যাঁ জন, ঠিকই বলেছ, আমারও সেই একই মত। তবে বাতাসে এমন ভিনেগারের গন্ধ কেন? দুবার জোরে জোরে শ্বাস টেনে জন বলে উঠল, রেল কেবিনের কিচেন থেকে আসছে বোধ হয়। হ্যাঁ, হবে হয়তো। এনিওয়ে, চলো যাওয়া যাক। ট্রেনের সারি সারি কামরা পার করে তারা এসে পৌঁছল ইঞ্জিন রুমের দিকে। দরজাটা
হাট করে খোলা। ভেতরে টিমটিমে জ্বলতে থাকা কয়লার আগুনে যতটুকু দেখা যায় তাতে তারা যে দৃশ্য দেখতে পেল সেটা দেখে গায়ের রক্ত হিম হয়ে এলো। তারা দেখতে পেল ড্রাইভারের সিট থেকে লাল রক্ত গড়িয়ে নেমেছে বাইরে। সম্ভবত কেউ যেন তার শরীরটাকে ঘষ্টাতে ঘষ্টাতে বাইরে নিয়ে এসেছে। সহকারীর কোনো চিহ্ন মাত্র নেই সেখানে। রিচার্ড ভয়ার্ত কণ্ঠে জনকে বলে উঠল, কি এখানে এখানে এত রক্ত এলো কোত্থেকে? জানি না, আমিও বুঝতে পারছি না রিচার্ড। তাছাড়া বুড়ো ম্যাকলিনই বা গেল কোথায়? আমার মনে কিন্তু কেউ ডাকছে রিচার্ড। সামথিং ইজ রং হেয়ার, আই টেল ইউ। আমি আমি জানি না, আমি জানি না এখানে ঠিক কী ঘটেছে। এমন ঘটনার কথা বড় প্রায়ই বলতো, আমায় চিঠি লিখে জানাতো সে। যদিও আমি তার কথা বিশ্বাস করতাম না, ভাবতাম ওর মস্তিষ্কে হয়তো বিকৃতি ঘটেছে। সে বলতো এখানে কাজ করতে এসে একে একে বহু শ্রমিক নাকি রাতের বেলা কার যেন ডাকে ছুটে যাচ্ছে, আর ফিরে আসছে না। তারা হারিয়ে যাচ্ছে এক অজানা দুনিয়ায়। সেও বলতো যে বেশ কিছুদিন বাদে তার রক্তশূন্য দেহটা খুঁজে পাওয়া যেত ঠিক ঠিক সেই জায়গায় যেখানে এর আগে বহুবার তারা খুঁজেও পায়নি। বিষয়টা বড়ই অদ্ভুত, তাই না জন? হ্যাঁ, অদ্ভুত তো বটেই, কিন্তু তারা কার ডাকে ছুটে যেত? আমি সম্পূর্ণ কাজটা শেষ করেছিলাম খুব তাড়াতাড়ি। তারপর থেকে প্রফেসর ছিল। যদিও আমি রাতের বেলায় বিশেষ কাজ করতাম না, কাউকে করতেও দিতাম না, কারণ অন্ধকারে কাজ সেভাবে হয়ও না। সম্বল বলতে ওই কয়েকটা লণ্ঠন ব্যাস। নইলে এত কম সময় পাহাড়ের দুদিক থেকে কেটে এমন একটা টানেল সে বানাতে পারতো না। হঠাৎ কোনো কিছুর শব্দ শুনে থমকে দাঁড়ালো তারা। গভীর সুড়ঙ্গের ভেতর থেকে ক্রমাগত একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। কোনো মহিলা যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে ক্রমাগত। জন আর রিচার্ড একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। নীরবতা ভাঙল রিচার্ড। জন ব্যাপারটা কিন্তু সুবিধে লাগছে না। অন্ধকারে কে ওইভাবে কেঁদে চলেছে? একবার গিয়ে দেখলে হয়, যাবে নাকি? হ্যাঁ যাবো, তবে খালি হাতে নয় জন। কোমরে গুঁজে রাখা হোল্ডার থেকে বন্দুকটা বের করলো রিচার্ড। জনও তার কোমরের কাছ থেকে রাইফেলটা হাতে নিয়ে বাগিয়ে ধরল। কান্নাটা যেন বেড়ে চলেছে, তবে এবার শুধু মহিলার কান্না নয়, তার সাথে যুক্ত হয়েছে একটি বাচ্চার গলাও। কে কে ওখানে? এক হাতে বন্দুক এবং অন্য হাতে টর্চের আলো সেদিকে বাড়িয়ে ধরে প্রশ্নটা ছুঁড়ে দিল জন। প্রশ্নটা যেন সুড়ঙ্গের গায়ে ধাক্কা খেতে খেতে প্রতিধ্বনিত হতে লাগলো বেশ খানিকটা সময়। কোনো সাড়া নেই। আজ বেশ বরফ পড়েছে। সাদা বরফের কুচিগুলো পা দিয়ে সরাতে সরাতে সুড়ঙ্গের আরও গভীরে যেতেই তারা যে দৃশ্য দেখতে পেল তাতে তাদের শরীরের রক্ত ঠান্ডা হয়ে এলো। তারা দেখল মাটিতে উবু হয়ে বসে একটি শিশু। হ্যাঁ, তাকে শিশু বলাই ভালো। শিশুটি হামাগুড়ি দিতে দিতে রেল লাইনের ওপরে পড়ে থাকা একটা ছিন্ন ভিন্ন মৃত শরীরের বুক চিড়ে খাবলা করে তুলে নিচ্ছে মাংস। তার ঠিক পাশে হাঁটুর ভাঁজে মুখ গুঁজে দুলতে দুলতে কেঁদে চলেছে এক সাদা পোশাক পরা মহিলা। টর্চের আলো পড়তেই তারা একে একে মুখ তুলে তাকালো। ছোট্ট শিশুটা খাওয়া ছেড়ে সাদা ফ্যাকাশে হয়ে যাওয়া মণি মেলে তাদের দেখছে। তার ঠোঁটের কষ বেয়ে গড়িয়ে নামছে রক্তের ধারা। টানেলের ভেতরে যে আধ খাওয়া মানুষের লাশটা পড়ে রয়েছে তার পোশাক দেখে এবার তারা চমকে উঠল। রিচার্ডের মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এলো একটি নাম, ম্যাকলিন বুড়ো। এবং একই সাথে থরথর করে কাঁপতে থাকা জনের মুখ দিয়েও বেরিয়ে এলো আরও একটি শব্দ, সব সত্যি, সব সত্যি। সে আছে, যুগ যুগ ধরে এখানে এসে রয়েছে। উঠে দাঁড়ালো সেই নারী। তার সারা শরীর মোমের মতো সাদা। মাটিতে বসে থাকা বাচ্চাটা কোকিয়ে কেঁদে উঠল আরও একবার। ধীরে ধীরে তার কাছে এসে তাকে কোলে তুলে নিল সে। তার হাতের কালো লম্বা নখ মাটি ছুঁয়েছে। মুখটা একবার হাঁ করল সে। দেখা গেল মুখের ভেতরে এবড়ো খেবড়ো সাদা ঝকঝকে দাঁত।
বাচ্চাটা কোলে উঠতেই মেয়েটা একটা আঙুল বাড়িয়ে দিল তার দিকে। এবার বাচ্চাটার দিকে চোখ গেল তাদের। ট্রেন থেকে বেশ খানিকটা দূরে চলে এসেছে তারা। বাচ্চাটারও সারা শরীর মোমের মতো সাদা। মেয়েটার একটা আঙুল সেই ধারালো নখ শুদ্ধ মুখের ভেতর নিয়ে বাচ্চাটা এবার আয়েশ করে কামড়াতে লাগলো। তাদের কানে হাড় ভাঙার মটমট শব্দ আসতে লাগলো। মেয়েটার দুই চোখ যেন গভীর আবেশে বুজে এলো। পরক্ষণে চোখ মেলে চাইল সে। ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো তার দিকে। তার মুখ দিয়ে গোঙানির সাথে সাথে বেরিয়ে আসছে কয়েকটা কথা। Let us free from here. We are stuck here since many more years. We are hungry. We need food. We are frozen. We need shelter. We are thirsty. We want blood. We want you. কাঁপা কাঁপা হাতে জন তাদের দিকে বন্দুক তাক করে রিচার্ডকে চিৎকার করে বলল, রিচার্ড, ইটস আ ট্র্যাপ। আমাদের পালাতে হবে। যেভাবেই হোক এই টানেলের বাইরে বেরোতেই হবে। আমি কে আটকানোর চেষ্টা করছি। তুমি ইঞ্জিন স্টার্ট করো, ফাস্ট। কিন্তু জন, আমি যে ট্রেন চালাতে পারি না। প্রয়োজন নেই, আমি একটু আধটু শিখেছি। তবে ইঞ্জিনে কয়লা দাও, ট্রেন আমি চালাবো। জানি না সহকারীর কি অবস্থা, তাকে তো দেখতেও পেলাম না। এক পা করে সামনের দিকে মুখ রেখেই তারা পিছিয়ে আসতে লাগলো ট্রেনের দিকে। মেয়েটা তখনও এক পা করে এগিয়ে আসছে তাদের দিকে। তার একটা হাতের লম্বা ধারালো নখ রেল লাইনের ট্র্যাক ছুঁয়ে যাচ্ছে। তার করাতের মতো ধারালো দাঁতগুলো অন্ধকারেও যেন চকচক করছে। জন বন্দুকের ট্রিগার টেনে এবার মেয়েটির বুক লক্ষ্য করে গুলি চালালো। দুম করে একটা বিকট শব্দ প্রতিধ্বনিত হলো। ট্রেনের ভেতর বসে এতক্ষণ যারা চাপা স্বরে নিজেদের মধ্যে কথা বলছিল, এবার কথা থামিয়ে তারা জানলার বাইরে উঁকি ঝুঁকি দিতে লাগলো। মিসেস হ্যামবার্গ তার হাতের বইটি পাশে নামিয়ে রেখে রোজিকে বলে উঠল, বন্দুকের আওয়াজ? জন, রিচার্ড, এরা ঠিক আছে তো? ততক্ষণে বেশ কয়েক পাত্র খেয়ে রোজি প্রায় আচ্ছন্ন হয়ে পড়েছে। কয়েকজন উৎসাহী মানুষ কৌতূহলের বশে দরজা দিয়ে বাইরে নেমে দাঁড়িয়েছে। ঠিক সেই মুহূর্তে তারা অন্ধকারের মধ্যে আরও একটা গুলির শব্দ শুনতে পেল। ওদিকে রিচার্ড ততক্ষণে পিছন ফিরে ছুটতে শুরু করেছে। জন একটু একটু করে পিছিয়ে আসছে। প্রথম দুটো গুলি মেয়েটার মাথার বুক ফুঁড়ে বেরিয়ে গেছে, কিন্তু মাথার বুকের দুটো গোল ছিদ্রের জন্ম হওয়া ছাড়া আর কিছুই বিশেষ ঘটেনি। ফুটোর মধ্যে দিয়ে ওই প্রান্তের কালো জমাট বাঁধা অন্ধকার দেখা যাচ্ছে। বাচ্চাটা খাওয়া থামিয়ে আবারও একবার কোকিয়ে কেঁদে ওঠে। যারা ট্রেনের বাইরে নেমেছিল তারা দেখতে পেল ঘন কুয়াশার বুক চিরে কে যেন ধূপধাপ শব্দ করতে করতে এগিয়ে আসছে তাদের দিকে। খানিকক্ষণ বাদে স্পষ্ট হলো তার মুখ। রিচার্ড এসে হুমড়ি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ল। কয়েকজন ছুটে এলো তাকে তুলতে। রিচার্ড কোনো মতে উঠে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল, She's coming. She'll kill all of us. সকলে ট্রেনের ভেতরে চলো, সকলে এসো, ফাস্ট। হুড়মুড়িয়ে সকলে ট্রেনের ভেতর ঢুকতেই রিচার্ড চিৎকার করে বলে উঠল, মিসেস হ্যামবার্গ রিচার্ডকে প্রশ্ন করল, তোমায় এত উদ্বিগ্ন দেখাচ্ছে কেন? কি হয়েছে? ম্যাকলিন ইজ নো মোর। এই উইচ আর তার বাচ্চা তাকে খেয়ে নিয়েছে। জন ওকে আটকানোর চেষ্টা করছে। জানি না ও এখনো বেঁচে আছে কিনা। কথাটা শেষ হলো না। তার আগেই আরও একটা গুলির শব্দ এবং তার সাথে একটা পুরুষের তীব্র মরণ আর্তনাদ ভেসে এলো সকলের কানে। ভয়ে কেঁপে উঠল ট্রেনের সকলে। মিসেস হ্যামবার্গ এবার উঠে দাঁড়িয়ে রিচার্ডকে রাগত স্বরে বলল, ছি রিচার্ড, ও তোমার সঙ্গ দিতে গিয়েছিল, সেই তুমি ওকে ফেলে পালিয়ে এলে? এতটা কাপুরুষ তুমি! ছি। মিসেস হ্যামবার্গ, আমি ঘাবড়ে গিয়েছিলাম, বিশ্বাস করুন। আমি তখন বুঝতে পারিনি কি করব। এবার ফিরবে কি করে সেটা কি ভেবেছো? প্রশ্নটা এলো দূরে দাঁড়িয়ে থাকা বছর 22-এর এক ইংরেজ তরুণীর থেকে। রিচার্ড এগিয়ে গেল তার দিকে। তার প্রায় উন্মাদের মতো অবস্থা। সে বিড়বিড় করে বলে উঠল,
আমি 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 জানি না, আমি আমি কিছু জানি না, কিছু জানি না। ম্যাডাম ম্যাডাম ওই ওই টানেল যে এতটা অভিশপ্ত আমি 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 আগে বুঝতে পারিনি। বিশেষ করুন আমি 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 কিছু জানি না, কিছু জানি না, আমি কিছু জানি না। আর এখন তো বুঝতে পেরেছো কাওয়ার্ড রিচার্ড? মিসেস হোয়াইট, আমি আর সহ্য করতে পারছি না, প্লিজ স্টপ দিস প্লিজ। প্রচণ্ড স্নায়বিক উত্তেজনা সহ্য করতে না পেরে রিচার্ড মাথার দুপাশে দপদপ করতে থাকা শিরা দু আঙুলে চেপে ধরে। পাশের একটি সিটে ধপ করে বসে পড়ে সে। ওদিকে তৃতীয় গুলিতে লক্ষ্যভ্রষ্ট হয়েছে মেয়েটি। অদ্ভুত দেখতে সেই মেয়েটি ছুটে এসে তার হাতের ধারালো নখ গেঁথে দিয়েছে জনের কাঁধে। এক খাবলা মাংস তুলে নিয়েছে সেখান থেকে। জনের হাত থেকে খসে পড়েছে বন্দুক। সে রেলওয়ে ট্র্যাক থেকে উঠে দাঁড়িয়ে ছুটে আসছে ট্রেনের দিকে। সেই মেয়েটি তার ধারালো নখে গেঁথে থাকা মাংসের টুকরোটা তুলে ধরেছে কোলে থাকা ছোট্ট শিশুটির মুখে। সেই শিশুটি খিলখিলিয়ে হেসে উঠে সাদা দুটো হাত বাড়িয়ে সেই মাংসের টুকরোটা মুখে নিয়ে আয়েশ করে চিবিয়ে চলেছে। হঠাৎ ট্রেনের দরজায় প্রবল আঘাত পড়ল। বাইরে থেকে ভেসে এলো জনের গলা। ট্রেনের ভেতর থাকা সকলে একে অপরের দিকে দেখতে লাগলো। আবারও দরজায় প্রবল আঘাত। জনের গলার আওয়াজ ভেসে এলো। উঠে দাঁড়ালেন মিসেস হ্যামবার্গ। রিচার্ড ভয়ার্ত গলায় বললেন, প্লিজ ডোন্ট, দরজা খুলবেন না, দরজা খুলবেন না মিস হ্যামবার্গ। ও ও ও জন নয়, ও জন নয়, ও অন্য কেউ। জন মারা গেছে। তুমি কি নিজের চোখে দেখেছো? না, কিন্তু কিন্তু তার গলার শব্দ আমরা সকলে শুনেছি। মিসেস হ্যামবার্গ উঠে দরজাটা খুলে দিতেই ট্রেনের কামরায় উঠে এলো জন। তার কাঁধের কাছ থেকে ঝরে পড়ছে রক্ত। বাইরে তখন প্রবল বেগে তুষারপাত শুরু হয়েছে। সাথে শোঁ শোঁ শব্দ করে বয়ে যাচ্ছে ঝড়। তারই সাথে সকলের কানে ভেসে আসছে এক টানা কান্নার আওয়াজ। জন সবাইকে উদ্দেশ্য করে বলল, সব সব সত্যি, কিন্তু কিন্তু একটা জিনিস সম্পূর্ণ মিথ্যে। ইংরেজরা নাকি সাহসী হয়, আর আর রিচার্ড রিচার্ড আমার মৃত্যুর মুখে ফেলে পালিয়ে এলো। অদ্ভুত, তাই না এটা? জন, জন মাই ফ্রেন্ড, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও ভাই। ইস ইস, তোমার তো কাঁধ থেকে রক্ত ঝরছে। থাক, অনেক হয়েছে। তোমায় আর সহানুভূতি দেখাতে হবে না রিচার্ড। কিন্তু এইবার আমরা ফিরবো কি করে? ট্রেন তো বন্ধ। আমাদের কাউকে ইঞ্জিন রুমে যেতেই হবে, নইলে নইলে ট্রেন স্টার্ট করতে পারবো না। কিন্তু কিন্তু কিভাবে? বাইরে একদিকে তুষার ঝড়, অন্যদিকে ওই মেয়েটি। আমরা 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 যাবো কোথায়? কিভাবে বাঁচবো? জানি না রিচার্ড। তবে তবে আমাদের বেঁচে ফিরতে হবে, যেভাবে হোক। ওই বিভীষিকার হাতে এর আগে অনেকে মারা গেছে, কিন্তু কিন্তু ওকে। সবাই নিশ্চুপ। সাদা বরফের স্তর ধীরে ধীরে ঢেকে দিচ্ছে গোটা ট্রেন। এক রাশ অন্ধকারের মাঝে জ্বলতে থাকা দুজোড়া চোখ ধীরে ধীরে এগিয়ে আসছে ইঞ্জিন রুমের দিকে। ইঞ্জিন ঘরে যদি তারা আগে ভালোভাবে খুঁজে দেখত, তাহলে দেখতে পেত একটা আধপোড়া অর্ধমৃত লাশ কয়লার আগুনে দাউ দাউ করে জ্বলছে। সেটা ম্যাকলিনের সহকারী ছোকরাটার। তার প্রাণ থাকতে সেখান থেকে বেরোবে এই ভেবে হাতের মুঠো থেকে একটা চাবি বের করে সে ট্রেনটা স্টার্ট দিল। হঠাৎ থমকে থাকা ট্রেন চলতে শুরু করায় সকলে অবাক হয়ে গেল। ধীরে ধীরে ট্রেনের গতিবেগ বাড়ছে। জানলা খুলে বাইরে চোখ রাখলো তারা। না, ঘন তুষারপাত ছাড়া আর কিছুই চোখে পড়ছে না তাদের। কিন্তু ট্রেনটা কে চালু করলো সেটা কেউ বুঝতে পারল না। কোথায় ট্রেনটা চলেছে তারা জানে না। তাদের চোখে পড়ল টানেলের দুপাশে শয়ে শয়ে মানুষ দাঁড়িয়ে রয়েছে। তাদের স্থির দৃষ্টি দেখে চলেছে ট্রেনের যাত্রীদের। তাদের হাতে ধরা রয়েছে খনন কার্যে ব্যবহার করা সব সরঞ্জাম। চলতে চলতে টানেলের একধারে একজনকে দেখে সবাই চমকে উঠল। এ যে তাদের বড় চেনা। সাদা হয়ে যাওয়া ফ্যাকাশে রক্তশূন্য দুটো শরীর। একটি সেই মৃত ইঞ্জিনিয়ার বারগের, আর অপরটা তার পোষা কুকুরটার। তাদের সারা শরীর জুড়ে জমেছে সাদা বরফের কুঁজি। এই টানেলের যেন কোনো শেষ নেই। একের পর এক গভীর সুড়ঙ্গ পার হয়ে চলেছে তারা। এ যেন এক আলাদা মৃতের জগৎ। এর কোনো শেষ নেই, কোনো শুরু নেই। আদি দিগন্ত বিস্তৃত এই গভীর সুড়ঙ্গের মধ্যে দিয়ে শোনা যাচ্ছে শুধু মৃত মানুষদের দম চাপা দীর্ঘশ্বাস, খিলখিলিয়ে হাসি,
ট্রেনের এক টানা শব্দ। বর্তমান সময়, স্থান সিমলা। 1903 সালের লন্ডন টাইমস পত্রিকাটা টেবিলে ছুঁড়ে মারল দেবাশিস। পুরনো বিবর্ণ হয়ে যাওয়া একটা খবরের কাগজ। বিছানায় গা এলিয়ে এতক্ষণ ধরে কানে হেডফোন লাগিয়ে শুয়েছিল ঋত্বিকা। টেবিলের ওপর পড়ে থাকা খবরের কাগজটার দিকে এক ঝলক তাকিয়ে বলল, আজ সকালে যে পার্সেলটা এসেছিল সেটা এটাই, তাই তো? আজ্ঞে হ্যাঁ ম্যাডাম, আমার দাদা লন্ডন টাইমসের চিফ এডিটিং ডিরেক্টরের পোস্টে রয়েছেন। অনেক কাঠখড় পুড়িয়ে তাকে দিয়ে আনাতে হয়েছে। বিছানা ছেড়ে উঠে বসলো এবার সে। দেবাশিসের দিকে তাকিয়ে বলল, এত ঝামেলা না করে গুগলে সার্চ করলেই তো পারতিস। ঘরের এক কোনায় এতক্ষণ ধরে পুশ আপ মেরে যাচ্ছিল সাগ্নিক। লম্বা বলিষ্ঠ গড়ন, মাথায় ব্যাকব্রাশ করা চুল। সে এবার কথাটা শুনে ঋত্বিকার দিকে তাকিয়ে বলল, সিমলায় আমরা না হানিমুন করতে আসিনি, এসেছি এক্সপ্লোর করতে। কেউ বলছে ভুতুরে টানেল নাম্বার 33, যেটা এই গ্রামের একদম কাছে রয়েছে। হ্যাঁ সাগ্নিক, আর তাই 1903 সালের লন্ডন টাইমস নিউজ পেপারের ভীষণ দরকার ছিল আমার। এখানে একটা খবর হাইলাইট করা হয়েছে, এই দেখ এইটা। বিছানার আরেক প্রান্তে এতক্ষণ ধরে ল্যাপটপে মুখ গুঁজে কি যেন দেখে চলেছিল ইমন। লম্বা ছিপছিপে গড়নের এই তরুণীকে দেখে সহজে বোঝা যায় না যে সে অল ইন্ডিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা এবং একজন দক্ষ ফিমেল MMA ফাইটার। তবে এখন আর ময়দানে নামে না সে, এখন তার জায়গা জাজেস প্যানেল। ল্যাপটপটাকে বিছানায় রেখে সেও এগিয়ে গেল তাদের দিকে। দেবাশিস সকলকে উদ্দেশ্য করে বলল, ওই বছর টানেল নাম্বার 33-এর মধ্যে দিয়ে একদল ইংরেজ সাহেবদের নিয়ে পাহাড়ি পথে প্রথম যে ট্রেনটি পাস করেছিল, অদ্ভুতভাবে সেটা কিন্তু আর স্টেশনে ফিরে আসেনি। এই তো দেখ, এখানে লেখাই রয়েছে টানেল নম্বর 33-এর কথা। তারা তো রীতিমতন নানান ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলছে এই সুড়ঙ্গ নাকি সময়ের দরজা খুলে দেয়, ফলে মানুষ নাকি এক আলাদা জগতে গিয়ে পৌঁছায়। আবার কারোর মতে টানেল তৈরি হওয়ার আগে ওই স্পেসিফিক জায়গাটাতে উইচক্রাফট বা ডাকিনী বিদ্যে অনুশীলন করা হতো। সেটা নাকি ছিল ডাইনিদের এলাকা। তাই ওই টানেল তৈরি হওয়ার সময় প্রযুক্তিবিদ বড়, অর্থাৎ যার নামে আজকের এই গ্রাম, সে এবং তার সঙ্গে কাজ করা শ্রমিকের দল নানা রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিও দেখতে পায়। লন্ডন নিউজ পেপারের সেই আর্টিকেলের দিকে ঝুঁকে পড়ে ইমন বলল, এই তো সেই নিউজ পেপার আর্টিকেলে নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তিদের তালিকা দেখতে পাচ্ছি, যার মধ্যে রিচার্ড উইলসন, জন মিসেস হ্যামবার্গ, মিসেস হোয়াইট, রোজি এবং গাড়ি ড্রাইভার ম্যাকলিন সহ আরও অনেকের নাম রয়েছে। তারা স্টেশন থেকে ট্রেনে চেপেছিল ঠিকই, টানেল নম্বর 33-এ ঢুকেও ছিল, কিন্তু তারপরে আর বেরিয়ে আসেনি। সেটা ওই টানেলের মধ্যে কোথাও হারিয়ে গেছে চিরকালের জন্য। এই আর্টিকেল এই বিষয় সম্পূর্ণভাবে স্পষ্ট করে তুলে ধরে যে আমাদের ডেস্টিনি এই টানেল নম্বর 33। সবই তো বুঝলাম, টানেলটা কাছে, গ্রাম থেকে খুব বেশি দূরে নয়, কালকে আসার পথেই তো দেখলাম। কিন্তু টানেলটা তো অ্যাবান্ডান্ট। ঢোকার পথে বড় একটা সিমেন্টের চাঙড় খসে পড়ে রয়েছে, ভেতরে ঢুকবো কী করে? ঋতিকা, পরিণতির কথা ভেবে পিছিয়ে আসার জন্য কিন্তু আমরা কলকাতা থেকে এত দূর ছুটে আসিনি। ইয়েস, রাইট ইউ আর, বাট সত্যি যদি ফিরে আসতে না পারি তাহলে অন্তত পক্ষে আমাদের অ্যাডভেঞ্চার প্রিয় মন অন্তত এইটা ভেবে সান্ত্বনা পাবে যে এই প্রথমবার ভূতের হাতে মরেছি। অন্তত পক্ষে কোনো গুজবের জন্য ছুটে আসিনি এত দূর। দ্যাটস দ্য স্পিরিট। দেখ, আমরা প্রত্যেকেই স্কুল ফ্রেন্ডস। সেই ছোটোবেলায় টিফিন পিরিয়ডে বসে আমরা কি আলোচনা করতাম মনে পড়ে? আমরা আলোচনা করতাম কবে আমরা বড় হব আর কবে এইসব হন্টেড জায়গাগুলো এক্সপ্লোর করতে পারবো। ইতিমধ্যেই আমরা রাজস্থানের ভানগড়, ডোহিলের ম্যাক্সিমাম হন্টেড প্লেস যেমন জঙ্গল, ডেথ রোড, চার্চ, ভিক্টোরিয়া স্কুল, ওদিকে ডুমাস বিচ, কেরালার ত্রিচুর ফরেস্ট ইত্যাদি নানান জায়গায় এক্সপ্লোর করে দেখেছি। আমরা সকলেই এখন জীবনে প্রতিষ্ঠিত, কেউ কর্পোরেট এমপ্লয়ি, কেউ ব্যাংকার, কেউ বিজনেসম্যান, আর আমি এই অধম দেবাশিস ব্লগ রাইটার।
ওইদিকে ইমন স্পোর্টস অ্যাসোসিয়েশনের মেম্বার। আর আজ এখানে আমরা আবারও উপস্থিত হয়েছি দুটো কারণে। এক, এক্সপ্লোর করতে। দুই, অ্যাডভেঞ্চারের নেশায়। তিন, প্রকৃত ঘটনা জানতে। হয়তো আমাদের সেখানে অব্যবহৃত রেল লাইনের দুই ধারে টাবু টাঙিয়ে থাকতে হবে। ভেতরটা স্যাঁতস্যাঁতে হবে, পোকামাকড় সাপখোপের উপদ্রব থাকবে। আমাদের সব কিছুর জন্যই প্রস্তুত থাকতে হবে, এবং এই কাজে আমাদের সাহায্য করবে। কথাটা শেষ হলো না দেবাশিসের। তার আগে বছর 22-এর একটি চিপচিপে গড়নের ছেলে, হোটেল লর্ডস রিজেন্সির কেয়ারটেকার মুরা, ঘর ঘর শব্দ তুলে 4টে ছোট ছোট চাকা লাগানো টেবিলে খাবারের ট্রে সাজিয়ে হোটেল রুমে প্রবেশ করল। দেবাশিস সহাস্যে বলে উঠল, অ্যান্ড হিয়ার ইট ইজ। মুরা আমাদের এই কাজে সাহায্য করবে। ও এখানকার স্থানীয়, আর আমাদের এই হোটেল লর্ডস থেকে টানেলটা বেশি দূরেও না। আমরা আজ রাতেই সেখানে যাব। বড় সিমেন্টের চাঙড়টাকে সকলে মিলে হাত লাগিয়ে সরাতে হবে। তবে মুরা ওই টানেলের ব্যাপারে বেশ কিছু খবর জানে, সেটা তোরা ওর মুখ থেকেই শুনে নেওয়া হয়। একে একে সকলে প্লেটগুলো তুলে নিতেই দেবাশিস কেয়ারটেকার মুরাকে প্রশ্ন করল, আচ্ছা, তুমি আমায় ওই টানেলের ব্যাপারে যা যা বলেছিলে, মানে তুমি যেগুলো দেখেছো কিংবা জেনেছো, সেগুলো সকলকে বলো, ওরা শুনতে চায়। দাদাবাবুরা, দিদিমণিরা, ওই ওই টানেলে অভিশাপ আছে। ওখানে যে একবার যায় আর ফিরে আসে না। মুরা, ওদের সবটা খুলে বলো, নইলে বুঝবে কি করে। ঘটনাটা আজ থেকে ঠিক 10 সাল আগেকার। তখন আমার উমর কত হবে, ওই ধরেন 12 কি 13। তখন এই গাঁও এতটা উন্নত ছিল না। সড়ক পথে বরফ পড়লে স্লেজ গাড়ি নিয়ে মানুষ বাইরে যেতে পারত। এমনি সময় খচ্চর কিংবা পাহাড়ি গাইতে টানা গাড়ি নিয়ে মানুষ আসা যাওয়া করত। আমার বাংলা এতটা ভালো না। এখানে বাঙালি ট্যুরিস্ট আসে, তাদের কথা শুনে তাদের সাথে কথা বলে যতটা শিখেছি আর কি। তুমি ভালোই বাংলা বলো, সেই নিয়ে ভাবতে হবে না। এরপরে কি হলো বলো তো? আমি যখন 12 সাল কা বাচ্চা ছিলাম, এই গায়ে আমার একটা দোস্ত ছিল, দুমড়ি। আমাদের দোস্তি বহুতই খাস ছিল। আমরা যখন সময় পেতাম সিমলার পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াতাম। কখনো কখনো কাছে পিঠে টানেলের মধ্যে বি যেতাম। কিন্তু ওই টানেল আমাদের গায়ের সবাই এড়িয়ে চলত। যবই কই রাতের বেলা ওই টানেলের দিকে যেত, টানেলের মধ্যে একটা রশনি, মানে ওই আলো দেখা যেত, ট্রেনের হুইসেল শোনা যেত আরো কত কি। এই যেমন ধরেন এক লেডির কান্না, বন্দুকের গুলির আওয়াজ, কুকুরের ডাক। কখনো কখনো আবার শোনা যেত কারা যেন ওই টানেলের গায়ে আঘাত করছে, মনে হচ্ছে যেন সেখানে অনেক কাম করছে। একবার এই দড়িকে নিয়ে আমি ভিতরে গিয়েছিলাম, আর আমার গল্প সেখান থেকেই শুরু। ঘরে উপস্থিত প্রত্যেকে এবার সোজা হয়ে বসল। দেবাশিস সকলকে উদ্দেশ্য করে বলল, গল্পের শেষে একটা অদ্ভুত টুইস্ট রয়েছে, সেটা আপাতত গোপন থাক। সেটা না হয় ওর মুখ থেকেই তোরা শুনিস। মুচকি হাসল বছর 22-এর কেয়ারটেকার মুরা। সেই হাসিতে মিশে রয়েছে একই সাথে বিষাদ এবং কৌতুক দুটোই। সামনের ছোট্ট সোফাটায় বসল সে। ধীরে ধীরে মুরা বলতে শুরু করল, ঘটনার আগের দিন রাতে বেশ বরফ পড়েছিল। পরের দিন সকালে সূরজ উঠলে রাস্তা পুরা বরফে ঢাকা ছিল। আমি আর দোংড়ি নিজেদের মধ্যে খেলতে খেলতে গল্প করতে করতে কখন যে সেই টানেলের সামনে চলে গিয়েছি সেটা আর খেয়াল করিনি। असल में बचपन में जो होता है वही, কখন যে কি মন চায় তা বলা মুশকিল। আমিও ছিলাম আপনাদের মতো অ্যাডভেঞ্চার প্রিয়। পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াতাম আমার দোংড়িকে নিয়ে। দিনগুলো বেশ ভালো কাটছিল, কিন্তু ওই দিন যা ঘটল সে আমি জীবনে ভুলব না। খুক খুক করে একবার কেশে নিয়ে ঘরে উপস্থিত 8 জোড়া কৌতূহলী দৃষ্টির দিকে এক ঝলক তাকিয়ে মুরা আবারও বলে উঠল, দোংড়ি হঠাৎ আমার হাত ছাড়িয়ে ওই টানেলের সামনে দাঁড়িয়ে কি যেন দেখে ভিতরে চলে গেল। আমিও ছোট ছিলাম, দোংড়িকে ফিরিয়ে আনতে আমিও ভিতরে গেলাম। उस समय एक चीज देखलाम, सुनलामो।
মুড়ার কথা শুনে সাগ্নিক বলে উঠল, তা কি দেখলে মুড়া? এমন কিছু কি দেখেছো যা জনশ্রুতির সত্যতাটা প্রমাণ করে? আমি দেখলাম কি দূরে এক साहेब दाड़िए আছে, लंबा हुई 6 फुट से भी ज्यादा, साथ में एक कुत्ता भी छिलो। साहेब को देखकर हमें लगा कि वो तो इंडियन होबे ना, पोशाक भी वही अंग्रेज के जमाने का होबे। कपाले पिस्तल ठेकिए आमादेर दिके ताकिए एकबार हासलो जेनो, एरपर एकटा गुलिर शब्द, साहेब माटिते पड़े गेल। চারিদিকে ভেসে যাচ্ছে রক্তে। গুলির শব্দ শুনে আমি ঘাবড়ে গেলাম। তার মানে তুমি বারক সাহেবের প্রেতকে দেখেছো, তাই তো? সবটাই মনে হচ্ছে অতীতের ছায়াচিত্র, একই ঘটনার পুনরাবৃত্তি। আচ্ছা, তারপর কি হলো? দিদিমণি, এরপর দুংড়ি তো এদিকে ভয় পেয়ে টানেলের আরো ভিতরে দৌড়ে চলে গেল। তাকে ডেকেও কোনো লাভ হলো না। এদিকে সেই কুকুরটা সাহেবের বুকের উপর বসে রয়ে যাচ্ছে। এই সিন খানিকক্ষণ চলল। আমি ডর সে কাঁপতে কাঁপতে ওখানে দাঁড়িয়ে রইলাম, কিন্তু এক বাত, ওর পরের সিনটাই যেন ম্যাজিকের মতো হাওয়া মে গায়েব হয়ে গেল। সেই সাহেব, সেই কুত্তা, সব কুছ একদম মিলিয়ে গেল। কুছ ভি নেই রাহা, লাগ রাহা থা কি ওখানে কিছু ছিলই না। এগুলো তো সবেমাত্র শুরু। এরপর যা শুনেছিলাম তাতে আমারও শরীরের রক্ত হিম হয়ে গিয়েছিল। বাকিটা ওর মুখ থেকেই শোন, তাতে অন্তত টানেলের ভিতর ঢোকবার আগে মানসিকভাবে নিজেদের প্রস্তুত করতে পারবি। মানসিকভাবে প্রস্তুতি তো নিয়েই এসেছি, তা বাকিটা না হয় মুরাহর মুখ থেকেই শোনা যাক। আমি দুংড়িকে খুঁজতে আরো ভিতরে চলে গেলাম। दुंगड़ी খুঁজে পেলাম না। मगर एक रोती हुई औरत को देखा मैंने। कोले बच्चा लिए से रेल लाइनेर उपरे बसे काঁদছে। डर गया था मैं, किन्तु सामने एगोते भरसा पाচ্ছিলাম না। এদিকে দুংড়ি মিসিং, তাকে কোথাও দেখতে পাচ্ছিলাম না। আমি ভয়ে ভয়ে পিছিয়ে আসি। सामने अंधेरा छाया हुआ था, আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। মেয়েটা বাচ্চা কোলে কেঁদেই চলেছে। একদিকে ও সাহেবের अचानक से गायब हो जाना, এদিকে वो रोती हुई औरत को देखना, ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম আমি। এত কিছু দেখার পরেও ওর সেখানে থাকা আর তার সঙ্গীকে খোঁজার ব্যাকুলতা, সেটা ওর বন্ধুর প্রতি বিশ্বস্ততার প্রমাণই দেয়। এই ঘটনা এও প্রমাণ করে যে এইসব ঘটনার সাথে ডেফিনেটলি ওই ট্রেনের হারিয়ে যাওয়ার কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। হ্যাঁ দিদিমণি, আপনি সহি বাত বলেছেন, আমারও সেটাই মনে হয়। ঠিক ওসি ওয়াক্ত আমি দেখেছিলাম একটা ট্রেন আসছে। আমি শুনতে পেয়েছিলাম তার হুইসেল। না, আমি মিথ্যে বলছি না। আমি দেখলাম কি ও ট্রেন থেকে ধোঁয়া বেরোচ্ছে, কয়লা ট্রেন, যেটা এখন আর চলে না। আমি লাইন থেকে ছিটকে পাশে চলে এলাম। এরপর ও লড়কি বাচ্চা কোলে নিয়ে উঠে দাঁড়ালো। ট্রেন ছুটে আসছে, প্রচন্ড আলো। একবার ভিতরে চোখ গেল, দেখলাম কি গোড়া সাহেব, মেম সাহেবের দল ওই ট্রেনে বসে আছে। এরপর সেই औरत ক্যানেল কাঁপিয়ে চিল্লাকার ছুটে এলো ট্রেনের দিকে। ট্রেনের ড্রাইভার জোরে ব্রেক কষলো। মেয়েটি ইঞ্জিন ঘরে উঠে ড্রাইভারকে টেনে নামালো। আমি সব কুছ আপনে হি আঁখ সে দেখা হুঁ। এরপর দেখলাম কি মেয়েটির কোলে থাকা বাচ্চাটা কাঁদছে। তাকে শান্ত করতে গিয়ে মেয়েটি তার নিজের একটা আঙুল ওই বাচ্চাটার মুখে ঢুকিয়ে দিল। বাচ্চাটা আঙুলটাকে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো। মেয়েটাকে দেখতে পাচ্ছিলাম আমি। वो कोई साधारण सी देखने वाली औरत हो ही नहीं सकता, वो कोई चुड़ैल और कोई डायनी था। उसके बाद वो लड़की ट्रेনের ড্রাইভারকে আমার চোখের সামনে টেনে নামিয়ে এনে কাঁচা খেয়ে নিল, এমনকি ওই বাচ্চাটাও খেলো তাকে। এরপর শুনতে পেলাম দুংড়ির ডাক, টানেলের অনেক ভিতর থেকে আসছে। আমি দেরি না করে ছুটে গেলাম সেদিকে। তারপর যা দেখলাম वो मैं जिंदगी में भूल नहीं सकता। এরপর কি হলো? কি দেখেছিলে মুরা? ঠিক এই সময় নিচ থেকে ম্যানেজারের ডাক ভেসে এলো। মুরা সকলের দিকে তাকিয়ে বলল, लेबर लोगों को सबके सब जिंदा लाश बन चुका था। ওরা সবাই মিলে আমার দুংড়িকে মাটিতে ফেলে চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল।
आज रात के लिए मैंने सब इंतजाम कर दिए हैं। हमें 2 टेंट, 4 जोलेर जार, टॉर्च, दौड़ी, सांप को भगाने के लिए कार्बोलिक एसिड, 4 लाठी, ठंड से बचने के लिए 4 पुलोवर, 2 सोलर लैंप सब আছে। চিন্তার কোনো কারণ নেই। তবে সাবধান, ওখান থেকে जिंदा लौटना इतना आसान नहीं होगा। वो जगह श्रापित আছে বাবু। আচ্ছা আমি চলি, ম্যানেজার বাবু ডাকছেন, না গেলে প্রবলেম হয়ে যাবে। আপনারা কিছু চিন্তা করবেন না, দেবাশিস দাদা বাবু সব কিছু জানেন, উনি আমার এই কাহিনীর শেষটা বলে দিবেন। আমি আসি। ততক্ষণে সকলের খাওয়া হয়ে গিয়েছিল। খালি ট্রেগুলো নিয়ে কেয়ারটেকার মুরা হোটেল রুমের দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলো। যাওয়ার আগে ঘরে উপস্থিত সকলের হতভম্ব মুখের দিকে তাকিয়ে শুধু একটাই কথা বলে গেল, সাবধান রহিয়েগা, ওরা জেগে উঠেছে। প্রতি রাতে ওখানে শব্দ শোনা যায়। कोई कुछ नहीं बोलेगा टूरिस्ट लोगों को, पर बहुत लोगों को पता है इसके बारे में। চলে গেল সে। ঘরের মধ্যে তখন পিন পতন নিস্তব্ধতা। আকাশটা মেঘলা করে রয়েছে। পাহাড়ি অঞ্চলের বৈশিষ্ট্য একটাই, এখানে যে কোনো সময় আবহাওয়ার পরিবর্তন ঘটে। এই রোদ আবার এই বৃষ্টি। নীরবতা ভাঙল দেবাশিস। 2 দিন আগে তোরা যখন টানেলগুলো পরীক্ষা করতে গিয়েছিলি, আমি সেই সময় ইন্টারনেটে তথ্য সংগ্রহ করছিলাম। শরীরটাও বিশেষ ভালো ছিল না, তাই ঘরেই ছিলাম। মুরা আমার জন্য দুপুরের খাবার নিয়ে এসেছিল। আমি বলেছিলাম যে আমি রুম সার্ভিস নেব, আসলে নিচে গিয়ে ডাইনিং হলে বসে আর খেতে ইচ্ছে করছিল না। সেই সময় আমি ল্যাপটপে টানেল নম্বর 33 নিয়ে কয়েকটা ইনফরমেশন দেখছিলাম। সেটা ওর চোখে পড়ে আর আমায় প্রশ্ন করে যে আমার এই টানেল নিয়ে এত উৎসাহ কেন। এরপর আমি তাকে আমাদের আসবার আসল উদ্দেশ্য জানাই। তখন সে আমায় তার জীবনের সেই অভিজ্ঞতার কথা জানায়। সবই তো বুঝলাম, কিন্তু মুরাহর সেই বিশেষ বন্ধু যাকে খুঁজতে নাকি সে প্রাণের বাজি লাগিয়েছিল, সেটাকে? আরে সবুর কর, বলছি। আসলে গল্পের শেষটুকু ভীষণ প্যাথেটিক। টানেলগুলো একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে। একটা টানেল দিয়ে শর্টকাটে অন্য টানেলে যেতে গেলে টানেলের বাঁ দিক ঘেঁষে একটা সরু রাস্তা চলে গেছে। রাস্তা ধরে খানিকটা এগোলেই আরেকটা টানেলের মুখ চোখে পড়বে। আসলে ওখানে কেউ যায়ও না, ওটা একটা এমার্জেন্সি এক্সিট। মূলত টানেল শেষ হলে আবারও দেখা যায় রেল লাইন, তারপর আবারও কয়েকটা টানেল, তারপর আসে স্টেশন। ওই দিন মোরা কোনো মতে ওই এক্সিট দিয়ে পালাতে পেরেছিল। যখন সে দেখতে পেল হিংস্র পিশাচের দল তার ডুংরিকে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে, সে কিন্তু ভয় না পেয়ে নিজেকে অন্ধকারে আড়াল করে ওই টানেলের এক্সিট দিয়ে অন্য টানেলে পৌঁছাতে পেরেছিল। যদিও সে আগে এই ব্যাপারে জানতো না, তবে সে একটা অদ্ভুত কথা আমায় জানিয়েছিল। সে জানিয়েছিল যে একটা সাদা আলো অনুসরণ করেই নাকি ওই টানেলের পথ খুঁজে পেয়েছিল সে। সেই লাইটম্যান মানে যে আলো দেখায়, কিংবা হতে পারে সেই ট্রেনের চালক। এমনটাই তো মনে হচ্ছে। তবে সত্যি কোনটা এইভাবে বলা সম্ভব নয়। কিন্তু সকলকে যে সাহায্য করে এমনটা ভাবা ভুল, নইলে যে ওই আলো অনুসরণ করে সে নাকি অন্ধকারে হারিয়ে যায়। যার রটে তার কিছুটা তো ঘটেই। কয়েকটা প্রশ্ন এখনো রয়ে গেল। যে সবচেয়ে বড় প্রশ্ন, হু ইজ দিস ডুংরি? গেস হোয়াট? হোয়াট? যখন আমরা ছোট থাকি, স্কুলে ভর্তি হলে তো ভালোই, বন্ধু বান্ধব নিয়ে বেশ কেটে যায়। বাড়িতে মা বাবা আত্মীয় পরিজন এসবের মধ্যেই থাকে। কারো কারো বাড়িতে আবার পেটস থাকে, ঠিক যেমন ওই সাহেবের কুকুর ছিল। আর কেয়ারটেকার মুরার ডুংরি। ডুংরি আসলে কোনো মানুষ নয়, একটা পাহাড়ি দুধ সাদা চামড়ি গরুর ছানা, যে ছিল তার ছোটবেলাকার বন্ধু। তবু পোষ্যদের সঙ্গে একটা ইমোশন তো জুড়েই থাকে। যাচ্ছি সব কথা। সকলে রাতের জন্য প্রস্তুত তো? আশা করি এতগুলো প্রমাণ পাওয়ার পরে আর কোনো সংশয় নেই কারো মনে। দেবাশিস, একটা বিষয়ে আমি এখনো দ্বন্দ্বে রয়েছি। তোর দাদা, মানে যে লন্ডন টাইমসে কাজ করে, এত বছরের একটা পুরনো কাগজ তিনি পেল কি করে? আজ যখন পার্সেলটা এই ঠিকানায় এসেছিল, বেশ চমকে উঠেছিলাম আমি। লন্ডন থেকে পার্সেল, তাও আবার সিমলার এই হোটেলে। তোর অবাক হওয়াটা স্বাভাবিক। আসলে এইসব বিষয়ে রিসার্চ আমি বহু আগে থেকেই করছিলাম।
সাধারণত ইন্টারন্যাশনাল কোরিয়ার আসতে 2 থেকে 4 সপ্তাহ সময় লাগে। আমাদের এই ট্রিপ প্ল্যান 1 মাস আগে থেকেই হয়েছিল। হোটেল বুকিং, ট্রেনের টিকিট বুকিং সবটাই আগে থেকেই হয়ে গিয়েছিল। হিসেব করে দেখলাম আস্তে আস্তে অন্ততপক্ষে আরও 3 সপ্তাহ লাগবে। তাই কোরিয়ার এজেন্সির ট্র্যাকিং আইডি থেকে জানতে পারি যে সেটা ঠিক সময় রিসিভ করতে গেলে এখানকার ঠিকানা দেওয়া ছাড়া উপায় নেই। তাছাড়া তোরা এক্স্যাক্ট কোন টানেলে ঘটনাটা ঘটেছে সেই নিয়ে বিভ্রান্ত ছিলি, তাই এই কাগজ আনতেই হলো। যদিও টানেল থেকে বেঁচে ফিরতে পারলে এটা আবারও কুরিয়ার করে পাঠাতে হবে দাদার ঠিকানায়, নইলে যদি ধরা পড়ে চাকরি নিয়ে টানাটানি হবে। তবে ওই যে বললাম, যদি ফিরতে পারি। দেবাশিস, তাহলে আমাদের নেক্সট প্ল্যান কি? রাতের অপেক্ষা। কথাটা বলে পকেট থেকে একটা সিগারেট বের করে সিগারেটটা ঠোঁটে গুঁজে তাতে আগুন ধরালো দেবাশিস। সিমলা, দ্য স্নো কুইন অ্যান্ড দ্য প্লেস অফ মাউন্টেন। জানলা দিয়ে চোখে পড়েছে 7-7টা পর্বত শৃঙ্গের গায়ে সূর্যের আলো পড়ে সাদা বরফে ঢাকা পাহাড়গুলো যেন তাদের দিকে এক দৃষ্টিতে ঠায় তাকিয়ে রয়েছে। খানিক দূরে সেই টানেল নাম্বার 33। সুড়ঙ্গের গভীরে কে যেন একবার ডুকরে কেঁদে উঠল। একটা ট্রেন ছুটে আসছে, তার উজ্জ্বল আলো সুড়ঙ্গটাকে মুহূর্তের মধ্যে আলোকিত করে তুলেছে। আবার পরক্ষণেই যেন ভোজবাজির মতো বাতাসে মিলিয়ে গেল। একজন গোড়া সাহেব রেল লাইনের ট্রাকের ঠিক মাঝে কপালে বন্দুক ঠেকিয়ে দাঁড়িয়ে রয়েছে। কতগুলো মৃত লাশ শাবল গাঁইতি হাতে নিয়ে সুড়ঙ্গের দুধারের দেওয়াল খুঁড়ে চলেছে ক্রমাগত। তারাও ধীরে ধীরে ধুলো হয়ে হাওয়ায় মিলিয়ে গেল নিমেষে। এমন ঘটনা এখানে অহরহ ঘটতেই থাকে। যারা দেখতে পায় তারা আর ফিরে আসে না, আর যারা আসতে পারে তারা দেখতে পায় একটা সবুজ উজ্জ্বল আলো। বারোগের পরিত্যক্ত স্টেশনে এখন ঘন কালো রাত। মাথার ওপরে কর্কশ স্বরে ডাকতে ডাকতে উড়ে গেল কোনো এক রাতচরা পাখি। ঢং ঢং করে এক টানা শব্দটা যেন রাতের এই নৈশব্দ ভেঙে খান খান করে দিচ্ছে। হাতুড়িটা মাটিতে রেখে ভারী শাবলটা আরও একবার আঘাত করল সুড়ঙ্গের প্রবেশদ্বারে পড়ে থাকা ভারী চাঙড়টায়। সশব্দে সেটা গুঁড়িয়ে মাটিতে খসে পড়ল। মিশমিশে কালো অন্ধকারে গা মিশিয়ে দাঁড়িয়ে রয়েছে 6 জন মানুষ। প্রত্যেকের গোটা শরীর কালো পুলোভারে ঢাকা। মুরা তার পাশে দাঁড়িয়ে থাকা তারই বয়সী একটি ছেলেকে উদ্দেশ্য করে বলল, तू होटले फिरे जा, তোকে আর থাকতে হবে না। अगर मैनेजर साहब को पता चल गया तो नौकरी से हम दोनों को हाथ धोना पड़ेगा। আমি সবাইকে ভেতরে পৌঁছে দিয়ে আসছি, তবে খবরদার এই খবর যেন 5 না হয়, নইলে বিপদ আছে। मैनेजर बाबू এই সময় নিজের বাড়িতে যান। सीसीटीवी से हम लोगों का फुटेज मैंने हटा दिया, कोई गड़बड़ नहीं होगा। ছেলেটি হোটেলের আরেকজন বেয়ারা। সেদিক সেদিক দেখে হোটেলের দিকে রওনা দিল। কিন্তু আমরা যদি ভোর হওয়ার আগে ফিরে না যাই, তখন তুমি তোমার ম্যানেজারকে কি জবাব দেবে সেটা ভেবেছো মোরা? কি বলবো ভাবিনি, তবে যদি কিছু সওয়াল করে তো বলে দেব যে আপনারা নাইট আউটে বেরিয়েছিলেন, তারপরে এখনো ফিরে আসেননি। ফুটেজ তো মুছে দিয়েছি। রাতের দিকে তেমন লোক থাকে না হোটেলে, এই আমি আর কয়েকজন স্টাফ বাস। পাহাড়ি হোটেলে শহরের মতো সুবিধা থাকে না। যাই হোক, আমাদের ব্যাগে টেন্ট দিয়ে দিয়েছি আমি, টাঙানোর কোনো ঝামেলা নেই। জিনিসটা অনেকটা মশারির জালের মতো, মাথার দিকটা একটু উঁচু, শুধু মেলে ধরলেই হলো। এমন 2টো দিয়েছি, কোনো অসুবিধা হবে না। টাঙাতে রস্সি ভি লাগবে না। একটা রাতের তো ব্যাপার, কিছু সমস্যা হলে কল করবেন, হোটেল তো কাছেই, আমি চলে আসব। কিন্তু সাবধান, ভুলেও কারুর ডাকে সাড়া দিবেন না যেন। সুড়ঙ্গের ভেতর ধীরে ধীরে প্রবেশ করল তারা 4 জন। মুরা ততক্ষণে কথাগুলো বলে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। 7 শৃঙ্গের বরফে ঢাকা চূড়াগুলো অবাক বিস্ময়ে দেখছে তাদের। সময়টা গ্রীষ্মকাল, তাই বরফ পড়ার সম্ভাবনা নেই। তবে এই সময় কলকাতার মতো ভ্যাবসা গরম এখানে মোটেই নয়। বেশ ঠান্ডা সুড়ঙ্গের মধ্যে দিয়ে কোথায় যেন টপ টপ করে ফোঁটা ফোঁটা জল মাটিতে পড়ছে। এক রাশ মিশমিশে অন্ধকারে ঢাকা সুড়ঙ্গের মধ্যেই 4 জন ছাড়া কোনো জনপ্রাণীর চিহ্ন অবধি নেই। মাঝ দিয়ে চলে গেছে আগাছায় ঢাকা একটি পরিত্যক্ত রেল লাইন। সুড়ঙ্গের ভেতর খানিকটা গিয়ে টর্চটা পকেট থেকে বের করে জ্বালালো দেবাশিস। টর্চের আলো চারদিকে একবার ঘুরিয়ে দেখল সে।
সুড়ঙ্গ জুড়ে চাপ চাপ জমাট বাঁধা অন্ধকার যেন হাজার ঐতিহাসিক ঘটনার সাক্ষী বহন করে চলেছে আজও। ভেবেছিলাম কয়েকদিন থাকবো এখানে, কিন্তু হোটেলে চেক আউট না করেই বেরিয়েছি। ঘরে লাগেজ পড়ে রয়েছে। ওরাও আমাদের এত সাহায্য করলো, বেচারা আমাদের জন্য যেন কোনো সমস্যায় না পড়ে। এটাই একটা ভাবনার বিষয়। ভাবনার বিষয় কি শুধু একটাই? না, আরও আছে, তবে সবটাই প্রাচীন মিথ। ট্রেনের হারিয়ে যাওয়া, শ্রমিকদের গায়েব হওয়া, পরে আবার তাদেরই রক্তহীন মৃতদেহ উদ্ধার করা। এদিকে সেই উইচের আক্রমণের এই পার্টটুকু উজ্জ্ব রেখে আর কিছু না হোক ট্রেন পরের স্টেশনে ফিরে না আসা এবং বরক সাহেবের গুলিবিদ্ধ মৃত শরীর খুঁজে পাওয়া, এগুলো তো মিথ্যে নয়ই মন। না, ভাবনার অনেক কিছুই রয়েছে। আমি হোটেলের রুমে একটা চিঠি আর ঠিকানা রেখে এসেছি। কেয়ারটেকার মুরা যাতে নিউজ পেপারটা আবারও লন্ডনে আমার দাদার ঠিকানায় পাঠায়, সেই কথাও বলে এসেছি। আফটারঅল আমার একটা দায়িত্ব তো আছে। দায়িত্ব বটে, নিজে বাঁচবে কিনা তার ঠিক নেই, এদিকে সকলের চাকরি যাতে না যায় সেদিকে লক্ষ্য। আরে বাবা, এরা না থাকলে কি আর আমাদের অভিযান আজ সফল হতো? যাক সেসব কথা, চল আমরা বরং এখানেই তাঁবু ফেলি। বেশি তো খাটতে হবে না। চাদর এনেছি, মাটিতে পেতে দিবি। জলের জারগুলো যে যার তাঁবুর ভিতর রাখবি, আর তার সাথে 4টে লাঠি রয়েছে। লাঠি বলতে ওই পাহাড়ে উঠবার জন্য যে ওয়াকিং স্টিক হয় সেরকমই। সাধারণত যারা ট্রেকিং করতে আসে তারা এমন লাঠি ব্যবহার করে। আর আমি সাথে করে একটা জিনিস নিয়ে এসেছি যেটা তোরা জানিস না, সেটা পরে দেখাচ্ছি। আপাতত সোলার ল্যাম্পগুলো আগে জ্বালিয়ে নে, ঝটপট কাজ শুরু কর। দেখ, কিছু যে দেখতে পাবি তা হলপ করে বলতে পারি না, তবে একটা অভিজ্ঞতা তো হবে, সেটাই বা কম কিসে। সোলার ল্যাম্পগুলো পিঠের রুকস্যাক থেকে বের করে একে একে মাটিতে নামিয়ে রাখল সাগ্নিক। লণ্ঠনগুলো জ্বালাতেই সুড়ঙ্গের একটা দিক বেশ আলোকিত হলো। কোথাও কোনো শব্দ তেমন কানে আসছে না, শুধু একটানা ঝিঝি পোকার ডাক আর সাথে সুড়ঙ্গের কোনো এক অংশ থেকে টুপটাপ করে জল ঝরে পড়ার শব্দ। একে একে সকলে তাদের রুকস্যাক থেকে সমস্ত প্রয়োজনীয় সামগ্রী বের করে মাটিতে রাখল। জলের ভারী জারগুলো পিঠে করে বয়ে আনা অসম্ভব ছিল। আগে নিয়ে এলে লোকের চোখে পড়তো, তাই সেগুলো 2 লিটারের কোকাকোলার বোতলে ভরে নিয়ে এসেছে। সেগুলোকে মাটিতে নামিয়ে দুটো তাঁবু বের করে আনলো তারা। মাটিতে প্রায় পাশাপাশি বড় দুটো চাদর পেতে নিল। এরপর মশারির নেটের মতো দেখতে টেন্টগুলোকে টান টান করে মেলে ধরতেই সেগুলো চারদিকে প্রশস্ত হয়ে ছাতার মতো খুলে গেল। টেন্টগুলোতে একসাথে 2 জন থাকা যায়। সোলার লণ্ঠনগুলো হাতে নিয়ে একটা তাঁবুতে গিয়ে ঢুকলো দেবাশিস আর ঋত্বিকা, আর অন্যটাতে সাগ্নিক আর ইমন। বেশ কিছুক্ষণ তাদের কথা চলল। হাত ঘড়িতে সময় দেখাচ্ছে রাত 12টা। বোতল থেকে ঢকঢক করে খানিকটা জল খেয়ে দেবাশিস ঋত্বিকাকে উদ্দেশ্য করে বলল, চিন্তা করিস না, কিছু দেখতে পাই আর না পাই, পার্সোনাল ব্লগ জুড়ে আজকে রাতে রোমহর্ষক অভিজ্ঞতার কথা সকলে পড়বে। তবে এত বছর বাদে আজ জীবিত মানুষের প্রবেশ ঘটল এই 33 নম্বর টানেলে। শেষবার এসেছিল মুরা, সেই অভিজ্ঞতার কথা তো আমরা সকলেই শুনলাম। দুঃখ লাগে জানিস তো, ওর পোষা সেই পাহাড়ি গাইটার জন্য। বেচারা অকালে প্রাণ হারালো। প্রাণ কি আর সে একা দিয়েছে? কত শত শ্রমিক মারা গেছে তার হিসেব কেউ করেছিল? কিন্তু কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স। কে সেই মহিলা? সেই ট্রেনটা কোথায় গেল? ট্রেনের বাকিরা কোন নিরুদ্দেশের পথে যাত্রা করলো? আর এটা নিয়ে কি কোনো তদন্ত হয়নি? জানি না রে ঋত্বিকা, বড্ড ভাবায় আমায় এই প্রশ্নগুলো, কিন্তু তার কোনো উত্তর পাইনি আমি, না কোনো আর্টিকেলে, না কোনো নথিতে। পাশের তাঁবুতে তখন আলো নিভিয়ে শুয়ে পড়েছে সাগ্নিক আর ইমন। সেদিকে তাকিয়ে ঋত্বিকা বলল, প্রায় ঘন্টাখানেক তো হতে চলল। এভাবে আর কতক্ষণ জেগে থাকবো আমরা? ফস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে দেবাশিস ব্যাগ থেকে 2টো জিনিস বের করে চাদরের ওপর রাখল। একটা ক্যামেরা এবং অপরটা ফ্ল্যাশ গান। ফ্ল্যাশ গান নিয়ে এখানে আসবি সেটা তুই আগে জানাসনি তো? ঋত্বিকা, এইটা এনেছি একটাই কারণে, যাতে সুড়ঙ্গের মধ্যে আমরা আলাদা হয়ে গেলেই ফ্ল্যাশ লাইটের আলো দেখে সকলে একে অপরের কাছে পৌঁছতে পারি।
যদিও আমরা যাই করি না কেন একসাথেই করব, কিন্তু তবুও। আর এই ক্যামেরাটা এনেছি, যা দেখবো সবটা রেকর্ডিং করবার জন্য। বাকিটা তো তুই জানিসই। কথাটা শেষ হতে না হতেই হঠাৎ তাদের কানে ভেসে এলো সুড়ঙ্গের গভীর থেকে কে যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। এক নারী কণ্ঠ। চকিতে খাড়া হয়ে উঠে দাঁড়ালো দেবাশিস। ফিসফিসিয়ে বলে উঠল, খেলা শুরু হয়ে গেছে। ওই ওই যে, শুনতে পাচ্ছিস? ক্যামেরাটা অন করে এগিয়ে আয়, তবে আস্তে, কোনো যেন সাড়া না হয়। আর আলোটা নিভিয়ে দে। সোলার ল্যাম্পের আলো নিভিয়ে দিয়ে দুজন ধীরে ধীরে টেন্ট থেকে বেরিয়ে এলো। সাগ্নিক আর ইমনের তাঁবুর সামনে এসে তাদের চাপা স্বরে ডাকল ঋত্বিকা। ইমন, সাগ্নিক, জলদি বাইরে বেরিয়ে আয়। টেন্টের ভেতর আড়মোড়া ভেঙে উঠে বসল দুজন। তাঁবুর পর্দা সরিয়ে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো তারা। আবারও শোনা গেল কান্নার শব্দ। আওয়াজটা যেন ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। দেবাশিস বলে উঠল, ঋতিকা, ক্যামেরার নাইট ভিশন মোড অন আছে তো? অল সেট। ক্ষণিকের মধ্যে এক রাশ ঝোড়ো বাতাসের শব্দের সাথে কানে ভেসে এলো ট্রেনের হুইসেল। একটা হলুদ আলো ধীরে ধীরে ট্রেন লাইন ধরে তাদের দিকে এগিয়ে আসছে। ওদিকে কান্নার শব্দটা আরও জোরালো হচ্ছে। কোথায় যেন একটা কুকুর শব্দ করে কেঁদে উঠল। এবার তারা দেখতে পেল একজন নারীকে। সে বাচ্চা কোলে নিয়ে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। তার মাথার চুল হিমেল হাওয়ায় উড়ে চলেছে যেন। চোখের মণি দুটো কাঁচের স্ফটিকের মতো স্বচ্ছ। সে দুহাতে আঁকড়ে ধরে রয়েছে একটা ছোট শিশুকে। শিশুটি তার মায়ের একটা আঙুল চুষে চলেছে প্রাণপণে। সে আরও খানিকটা কাছে এগিয়ে এসেছে। ওদিকে ট্রেনটা ধীরে ধীরে আরও খানিকটা এগিয়ে এসেছে রেল লাইন ধরে। ট্রেনের মাথার ওপর কালো ধোঁয়া মিশে যাচ্ছে টানেলের গায়ে। মেয়েটা কাঁদছে। তার শতছিন্ন ফেটে যাওয়া পোশাক জুড়ে চুইয়ে পড়ছে টাটকা লাল রক্ত। সে দুই হাত বাড়িয়ে আকুতি ভরা কণ্ঠে বলল, ওরা আমায় মেরে ফেললো। আমার বাচ্চাটাকেও বাঁচতে দিল না সাহেব, আমার বাচ্চাটাকেও বাঁচতে দিল না। আমি তো ওখানে কাজ করতাম, সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমি ওই টানেলে কাজ করেছি। শ্রমিকের নেতার কুবুদ্ধিতে ওই লাল মুখ্য গোড়ায় সাহেব অল্প সময়ের মধ্যে কাজ শেষ করার জন্যে আমায় আর আমার ওই ছোট্ট শিশুটাকে ওই টানেলে পাথরের ঘাটতিতে পড়ে জ্যান্ত কবর দিল। অনেকদিন কিচ্ছু খেতে পাইনি, অনেক দিন। শেষে আমি আমার বাচ্চাটাকে বুকে রক্ত খাইয়েছি। তাই সাহেব নিজের মাথা খেলো, নিজের চাকরি খেলো, আর শেষে নিজের প্রাণটাও। আমি অনেক বুঝিয়েছিলাম, বলেছিলাম এইভাবে বলি দিয়ে কোনো কাজ হয় না। সাহেব নিজেকে শিক্ষিত বলে বড়াই করত, কিন্তু না, সেও যে ওদের পাল্লায় পড়ে অশিক্ষিতের মতো আচরণ করলো। আমি মুক্তি চাই, খাবার চাই, পানিও চাই। একটু রক্ত দেবেন বাবুরা, একটু মাংস। হ্যাঁ, দিন না, দিন। যখন বড় বাবুরা ইন্সপেকশনে এসেছিলেন, যাতে আমার শরীর থেকে বেশি গন্ধ না আসে, তাই সাহেব আমার বাচ্চার গোটা শরীরে ছড়িয়ে দিয়েছিল ভিনিগার। আর তারপর ওই যে সুড়ঙ্গ, এই সুড়ঙ্গের দেওয়ালে জ্যান্ত পুঁতে দিয়েছিল আমাদের দুজনকে। আমরা কিছু বুঝতে পারিনি জানেন। আমাদের রাতের খাবারের সাথে অফিম খাইয়েছিল ওই শ্রমিকদের বুড়ো সর্দার মুংলু। সে সাহেবকে আরো বুঝিয়েছিল, বলেছিল আমি নাকি কালা জাদু করি, টুকটাক করি, আর আমার কারণে এখানে অশুভ প্রভাব রয়েছে। শিক্ষিত সাহেবের মাথাটা একেবারে ঘুরিয়ে দিল সে। চারজন ধীরে ধীরে পিছু হটতে শুরু করেছে। রাতের সেই কুহকিনী কোলে বাচ্চা নিয়ে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। খিলখিলিয়ে হেসে উঠল সেই নারী।
ভয় পাচ্ছেন বাবুরা? আমিও যে পেয়েছিলাম ভয়, বড্ড ভয়। ওই মাংলু ওই তো সাহেবকে বলেছিল, সে বলেছিল একটা তরতাজা মেয়েকে বাচ্চা সহ বলি দিলে কাজ তাড়াতাড়ি শেষ হবে, সাহেব প্রমোশন পাবে। কিন্তু আমি তো কাউকে বাঁচতে দিইনি, কাউকে না। একে একে সবাইকে টেনে নিয়ে গেছি মৃত্যুর জগতে। প্রতিদিন নিয়ে যাই, আজও নিব। ওখানে আমার মতো আর অনেকে ক্ষুধার্ত, ওখানে আমাদের মতো আরো অনেক, ওখানে আমাদের মতো আরো অনেকে ক্ষুধার্ত রয়েছে যে। হঠাৎ কোলের বাচ্চাটাকে মাটিতে নামিয়ে রাখল সে। তাদের সারা শরীর থেকে খসে পড়ছে বাসি মাংসের স্তূপ। সেই মেয়েটা এবার হাসতে হাসতে দু হাতে এক টানে নিজের মাথাটা ধর থেকে আলাদা করে দিল। মুহূর্তের মধ্যে সেখান থেকে ছিটকে বাইরে বেরিয়ে এলো লাল রক্তের ফোয়ারা। বাচ্চাটা আদো আদো গলায় মা মা বলতে বলতে হামাগুড়ি দিয়ে সেই রক্তের ফোয়ারায় মুখ লাগিয়ে চোঁ চোঁ করে রক্ত পান করতে লাগলো। কুকুরের ডাকটা ভেসে আসছে আরো কাছ থেকে। ট্রেনটা আরো খানিকটা এগিয়ে এসেছে। হলুদ আলোটা আরো স্পষ্ট হচ্ছে। কাটা মাথাটা শূন্যে পাক খেতে খেতে অন্ধকার সুড়ঙ্গের মধ্যে দিয়ে এগিয়ে আসছে তাদের দিকে। মাথাবিহীন ধরটা কাঁপতে কাঁপতে দুহাত তুলে কাটা মাথার সাথে সাথে এগিয়ে আসছে। তাদের নাকে ভেসে আসছে ভিনিগারের গন্ধ, যেন এতদিন ধরে তাদের দেহ ভিনিগারে ডোবানো ছিল। ভিনিগার কথাটা মাথায় আসতে ইমনের মুখ দিয়ে বেরিয়ে এলো একটা শব্দ। সকলে চকিতে ঘুরে দেখল ইমনের দিকে। মাথাটা ভাসতে ভাসতে আরো কাছে এগিয়ে আসছে তাদের। শরীরের বাকি অংশটুকু একইভাবে টলতে টলতে এগিয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে হুড়মুড়িয়ে ট্রেনটা উপস্থিত হলো তাদের সামনে। সম্ভবত ট্রেনের ড্রাইভার দেখতে পেয়েছে তাকে। ট্রেনটা জোরে ব্রেক কষেছে। ক্যাচ ক্যাচ শব্দ করে থামছে সেটি। দূর থেকে ভেসে আসছে একটা ঘেউ ঘেউ ডাক। ট্রেনের ভেতরে জ্বলছে উজ্জ্বল আলো। সারিবদ্ধভাবে চেয়ারগুলোতে বসে রয়েছে ওরা। কারা? তাদের শরীরে ভিক্টোরিয়ার আমলের পোশাক, তাদের সারা শরীর ফ্যাকাশে রক্ত শূন্য। ট্রেনের দরজা খুলে গেছে। কে যেন ট্রেন লাইনের ওপর দিয়ে ছুটে এগিয়ে আসছে। দূরে শোনা গেল একটা গুলির শব্দ। মেয়েটার কাটা মাথা আবার জুড়ে বসেছে গলায়। শোনা গেল একটা আর্ত চিৎকার। ট্রেনের দরজা খুলে ইঞ্জিন রুমের দিকে খোলা বন্দুক হাতে ছুটে যাচ্ছে দুটি সাহেব। তাদের সারা শরীর মরা মাছের মতো ফ্যাকাশে। ট্রেনের দরজা ঠেলে বেরিয়ে আসছে আরো অনেকে। তাদের মুখ দিয়ে বেরিয়ে আসছে গোঙানি। ঠোঁটের দুপাশ দিয়ে বেরিয়ে এসেছে সাদা দুটো দাঁত। তাদের চোখের গর্ত শূন্য। এরা সকলেই মৃত। টেন্ট থেকে ওয়াকিং স্টিকগুলো হাতে তুলে নিল তারা। আর কোথাও পালানোর পথ নেই। পরপর দুটো গুলির শব্দ পেল তারা। এ যেন সবটাই ইতিহাসের পুনরাবৃত্তি। তারা বুঝতে পেরেছে সাহেব আত্মহত্যা করেছিল শুধুমাত্র অপমানের কারণে নয়, তার সাথে জড়িয়েছিল প্রবল আত্মগ্লানি। ক্যামেরাটা কখন যেন রেকর্ডিং হতে হতে ঋত্বিকার হাত থেকে খসে পড়েছে মাটিতে। ক্যামেরার লেন্সে ফুটে উঠছে একটি দৃশ্য। চারিদিক থেকে খিলখিলে হাসির শব্দ ভেসে আসছে। কয়েক ডজন সাদা তীক্ষ্ণ নখযুক্ত হাত টেনে নিয়ে যাচ্ছে তাদের ট্রেনের ভেতর। শোনা গেল ইমনের আর্তনাদ, আর তার ঘাড় কামড়ে ধরে একজন মাংস ছিঁড়ে তুলে নিচ্ছে। কোনো মতে মৃত শরীরটাকে একপাশে ধাক্কা মেরে সরিয়ে ইমন বলল, পালা দেবাশিস, পালা, নইলে এরা আমাদের শেষ করে ফেলবে। এরা সকলেই যে শতাব্দীর প্রাচীন প্রেত। এদের মধ্যে কেউ ওই সালে টানেলের মধ্যে ডাইনির হাতে মৃত শ্রমিক, আবার ওই যে ট্রেন মৃত যাত্রী বোঝাই সময়ের চক্রে ফেসে থাকা। এই ট্রেন বারবার ফিরে আসে। তারা যে আবারও নতুন যাত্রী বোঝাই করে মৃতদের জগতে নিয়ে যায়। এই ট্যানেল যে সময়ের চক্রে আবদ্ধ। দেবাশিস, পালা। দুই সময়ের টাইম লুপ তৈরি হয়েছে, যেখানে অতীত আর বর্তমান সময়কাল মিলে মিশে গিয়েছে। তাই তারা আবারও ফিরে এসেছে। ইমনের রক্তাক্ত শরীরটা কোলে তুলে নিয়ে দেবাশিস বলে উঠল, তার মানে যে ট্রেন অদৃশ্য হয়ে গিয়েছিল সেটা ওই ডাইনি কোনোভাবে মৃতের এক আলাদা জগতে টেনে নিয়ে গিয়েছিল। একদমই তাই। আর এই ঠিক সেই কারণেই ওই ট্রেন ওই রাতে সকল হারিয়ে যাওয়া ইংরেজ যাত্রী সহ বারবার এই টানেলে ফিরে ফিরে আসে।
ইমন আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই দেবাশিস তার পায়ের কাছে অসহ্য এক যন্ত্রণা অনুভব করতেই দেখল কখন যেন সেই ছোট্ট শিশুটি গুটি গুটি পায়ে এগিয়ে এসে তার পায়ে কামড় বসিয়েছে। দেবাশিস সজোরে এক লাথি কষিয়ে হাতে ধরে থাকা ওয়াকিং স্টিকটা তার মাথা লক্ষ্য করে নামিয়ে আনলো, কিন্তু পরক্ষণেই সেখানে এক বিকট দর্শন পিশাচিনী ছুটে এসে তার লম্বা ধারালো নখ দিয়ে চিড়ে দিল তার পেটের গর্ত থেকে ঝরে পড়েছে পেটের নাড়ি ভুড়ি। এরপর ইমনের দিকে তাকিয়ে খিলখিলিয়ে হেসে উঠল সে। মৃত্যুর জগৎ থেকে কেউ পালাতে পারে না, কেউ না, কারণ আমি কাউকে পালাতে দিই না। ওই রাতেও আমি ওই ট্রেনকে চালিয়ে মৃত্যুর জগতে নিয়ে গেছিলাম। এক অদ্ভুত সময়ের গোলক ধাঁধা, যেখানে অতীত আর বর্তমান মিলে মিশে একাকার। ইমন হয়তো আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ওই ভয়ঙ্কর দর্শন মহিলার কুরুলের মতো দু হাতের ধারালো নখ তার বুকে গেঁথে গেল। ইমনের শেষ মৃত্যুর আর্তনাদ টানেলের গায়ে ধাক্কা খেতে খেতে মিলিয়ে গেল। সাগনিক আর ঋত্বিকা প্রাণপণে ছুটে চলেছে ট্রেন লাইন ধরে পেছনের দিকে। আর খানিকটা গেলেই সুড়ঙ্গের পথ। ট্রেনের জানলা দিয়ে বেরিয়ে এসেছে সারি সারি ফ্যাকাশে হাত। তারা ফিরে এসেছে সেই সুদূর মৃত্যুর জগৎ থেকে। আবারও তারা ফিরে এসেছে। এই ট্রেন ওই রাতে তাদের যে মৃতের জগতে নিয়ে পাড়ি দিয়েছিল, আজ আবারও তারা বর্তমান সময়ের ছেলে মেয়েদের নিয়ে যেতে এসেছে। তারা চায় এই পরলোকের কোনো খবর যেন বাইরে না যেতে পারে। অন্ধকার সুড়ঙ্গের মধ্যে কোথায় যেন একটা গরু তারস্বরে হাম্বা বলে ডেকে উঠল। এটা মুরার সেই হারিয়ে যাওয়া গরু দুমড়ি। একে একে শয়ে শয়ে পিশাচ ঝাঁপিয়ে পড়েছে তাদের ওপর। তাদের গলা দিয়ে ভেসে আসছে তীব্র গর্জন। সুড়ঙ্গের শেষ প্রান্তে এসে থমকে দাঁড়ালো দুজনে। কোথায় বাইরে যাওয়ার পথ? সেখানে তো একটা নিরেট দেওয়াল। পেছনে ফিরে তাকালো তারা। ট্রেনটা ঝড়ের গতিতে চলতে শুরু করেছে। জমাট বাঁধা অন্ধকারে কারা যেন দেওয়ালের দিকে মুখ করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। ক্যামেরাটা তখনও রেকর্ডিং করে চলেছে। দূরে তাদের তাঁবুটা দেখা যাচ্ছে। দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা সকলে একে একে মুখ ঘুরিয়ে তাকিয়ে দেখছে তাদের। ঋত্বিকার সাগনিক দেখতে পেল অল্প আলোয় তাদের সারি সারি জ্বলতে থাকা সাদা চোখ এগিয়ে আসছে। ট্রেন লাইনের ওপর ঠুং ঠুং শব্দ করতে করতে হাতে ধরে থাকা শাবল গাঁইতিগুলোকে টানতে টানতে এগিয়ে আসছে তারা, এবং পরক্ষণেই একটা প্রবল চিৎকার করে একসাথে পিশাচের দল আছড়ে পড়ল তাদের শরীরে। তারা যে সকলেই টানেলের মধ্যে আটকে থাকা মৃত শ্রমিকের দল। ঋত্বিকা সাগনিকের হাত দুটো চেপে ধরে বলল, এইভাবে আমরা পালাতে পারবো না। ওরা চারদিক দিয়ে আমাদের ঘিরে ধরেছে। তাহলে উপায়? ওরা যে ইমন আর দেবাশিসকে আমার চোখের সামনে শেষ করে ফেললো। কেন যে এখানে আসতে গেলাম? এখন ফেরার কোনো উপায় নেই। আচ্ছা, টানেলের শেষ দিকে একটা এক্সিট গেট আছে না? সেখানে অবধি পৌঁছতে পারলেও তো বাঁচতে পারবো। এখনো সময় আছে। ওরা এগিয়ে আসছে। আমাদের ট্রেন লাইন ধরে বাঁ দিকে যেতে হবে, তাহলে হয়তো বাঁচার উপায় পেতে পারি। ট্রেনটা আরও খানিকটা কাছে এগিয়ে এসেছে। ঋত্বিকার সাগনিক টানেলের বাঁ দিকের রাস্তা ধরে ছুটতে লাগলো। চারিদিক থেকে শোনা যাচ্ছে মৃত মানুষের ফিসফিসানি আর বুক ফাটা কান্নার আওয়াজ। খানিক দূর যাওয়ার পরে একটা সাদা আলো তাদের চোখে পড়ল। তারা দেখতে পেল আলোটা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ছুটতে ছুটতে একবার ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকালো তারা। সময়চক্রে হারিয়ে যাওয়া মৃতের জগৎ থেকে ফিরে আসা 1903 সালের সেই ট্রেন থেকে ঝাঁকে ঝাঁকে নেমে আসছে হিংস্র পিশাচের দল। তাদের পরনে ভিক্টোরিয়ান আমলের পোশাক। তাদের দৃষ্টি শূন্য। দুহাত সামনের দিকে বাড়িয়ে হিংস্র গর্জন করতে করতে তারা এগিয়ে আসছে সেই মহিলাও, যাকে ডাইনির অপবাদ দিয়ে অন্যায়ভাবে টানেলের পুরো দেওয়ালে কবর দেওয়া হয়েছিল। কোলে সেই বাচ্চা। সে মায়ের একটা আঙুল মুখে নিয়ে রক্ত চুষে চলেছে। সাদা আলোটা দুলতে দুলতে আরও খানিক সামনের দিকে এগিয়ে গেছে। সাগনিক আর ঋত্বিকা তাদের দৌড়নোর গতি আরও বাড়ালো। সেই আলো আর তাদের মাঝে দূরত্ব ধীরে ধীরে কমে আসছে। ওই যে একটা বাঁক দেখা যাচ্ছে। বাঁকের মুখে যে আলো হাতে দাঁড়িয়ে রয়েছে তাকে দেখে তারা চমকে গেল। একটা পচা গলা মৃত শরীর, যার মাথাটা গলা থেকে কেটে ঝুলছে।
খিলখিলিয়ে হেসে উঠে সে বলল, ভয় পাবেন না। ওই রাতে ইঞ্জিন রুমে সে আমাকেও ছাড়েনি। আমার শরীরটা রক্ত শূন্য করে আমার সারা শরীর থেকে মাংস ফুলে খেয়েছিল। আমি যে সেই ট্রেনের ড্রাইভার বুড়ো ম্যাকলিন, যাকে ওই রাতে মেরে ফেলেছিল। আর তারপর থেকে আমি সকলকে মুক্তির পথ দেখাই। তাহলে আপনি সেই পরিত্রাতা যে সঠিক সময়ে এসে সকলকে মুক্তির পথ দেখায়। মুচকি হেসে হাতের আঙুলগুলো সামনের দিকে বাড়াতেই তারা দেখতে পেল একটা জং ধরা লোহার গেট। তাড়াতাড়ি যাও, ওরা চলে এলো বলে। তবে তোমার মৃত বন্ধুদের আমি আর ফিরিয়ে আনতে পারবো না। তারা যে চিরটা কাল এই টানেলের মধ্যে আটকে পড়ে থাকবে, যেভাবে আমরা সকলে এই সময় চক্রের গোলক ধাঁধায় পড়ে রয়েছি। ঘটাং করে একটা শব্দ হলো। তারা দেখতে পেল গেটটা নিজে থেকেই খুলে গেল। পিশাচের দল আরো কাছে এগিয়ে এসেছে। ট্রেনের ড্রাইভার বুড়ো ম্যাকলিনের ঝুলতে থাকা কাটা মুন্ডুটার দুই চোখ ছাপিয়ে জল গড়িয়ে পড়ল। ঋত্বিক আর সাগ্নিক বাইরে বেরিয়ে এলো। ধীরে ধীরে আবারও টানেলের গেট বন্ধ হয়ে যাচ্ছে। উপস্থিত সকল পিশাচের দল ধীরে ধীরে গুঁড়ো হয়ে বাতাসে মিশে যাচ্ছে। সাগ্নিক আর ঋত্বিকা তীব্র আবেগে একে অপরকে জড়িয়ে ধরল। পরের দিন সকালে যখন কেয়ারটেকার মুরাকে সাথে নিয়ে সাগ্নিক আর ঋত্বিকা সেখানে গিয়ে পৌঁছল, টেন্ট, সোলার লণ্ঠন আর ওই ক্যামেরা ছাড়া আর কিছুই খুঁজে পায়নি ইমন কিংবা দেবাশিসকে। ওই দিনে ট্রেনের যাত্রী মুরাহর সেই পোষা গরুর মতো তারাও যেন হাওয়ায় উবে গিয়েছিল। কয়েকটা ক্যামেরা চেক করে পাওয়া গিয়েছিল শুধু ট্রেনের আওয়াজ, বিকট পৈশাচিক শব্দ এবং তাদের রক্তাক্ত শরীরে মাটিতে পড়ে থাকার সামান্য দৃশ্য। ব্যাস এটুকুই। যদি আপনারা কখনো সিমলা টানেল নম্বর 33-এ যান তাহলে ফিরে আসতে পারবেন কিনা বলতে পারি না, কিন্তু দেখতে পাবেন এমন সমস্ত দৃশ্য যা আপনাদের রাতের ঘুম কেড়ে নিতে পারে। হয়তো আপনিও হয়ে উঠতে পারেন তাদেরই একজন, কিংবা যদি ভাগ্য ভালো থাকে তাহলে দেখা পেলেও পেতে পারেন সেই লাইটম্যানের যে সবুজ আলো দেখিয়ে পথ চিনিয়ে নিয়ে যায়। তবে তার দেখা আজ পর্যন্ত খুব কম লোকই পেয়েছে। আমার ধারণা সে 1903 সালে ড্রাইভার ম্যাকলিনের সেই সহকারী, যার দেহ পড়েছিল আধ খাওয়া অবস্থায় জ্বলন্ত কয়লার মধ্যে।